ভালো, কারণ 17 জন জয়েন করেছে অলরেডি। সো আর তারপর মানে জয়েন করার অপশন তো ওপেন আছে, এরকম না যে ওপেন নাই। আর কিছুটা ইন্ট্রোডাকশনে কিছুটা হয়তো সময় Okay. যাবে। And I think Excellent. we should start. Otherwise একটা মানে ক্রিয়েট করা হয় যে সবসময় মানুষজন দেরি করে জয়েন করতে পারে, মনে করে যে দেরি করে শুরু হবে। সো 5 মিনিট বেশি ওয়েট করাটা Okay, আমি ঠিক। পার্সোনালি করছি না আরকি। সো এনিওয়ে শাহেদ আমি কি বলা শুরু করতে পারো? জি শাহেদ জি শুরু আমার করো। মনে হয় শুরু করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জি শুরু করেন নাজমুল ভাই। at the beginning of the event আমি একটা ওয়েলকাম স্পিচ আশা করছি মিজান ভাইয়ের কাছে। প্লিজ মিজান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিজান মজুমদার বলছি, চেয়ার অফ বিইসিবিসি। আজকে একটা সুন্দর টেকনিক্যাল ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে স্যাটেলাইট সিস্টেমের উপরে, কমিউনিকেশন উইথ স্যাটেলাইট, যেটা একটা লিমিটেড গ্রুপের হয়তো ডাইরেক্ট ইন্টারেস্ট আছে, বাট রেস্ট অফ দি টেকনিক্যাল পিপল যারা আছে তাদের একটা ইন জেনারেল একটা ইন্টারেস্ট ডেফিনেটলি আছে। সো আই থিঙ্ক দিস সাবজেক্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং যারাই অর্গানাইজ করেছে, যারা জয়েন করছে বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি যারা বাংলাদেশে এখন রাত্র 11টা বাজে, বাংলাদেশের যারা জয়েন করছে তাদের অনেক রাত্রে জয়েন করতে হচ্ছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সেমিনারে। প্রফেসর মোহাম্মদ আতিকুজ্জামান উনি মেইনলি কন্ডাক্ট করবেন, এবং তার সঙ্গে প্যানেল অফ এক্সপার্টস থাকবে জাহিদুল ভুঁইয়া, নুরুল ইসলাম এবং মশিউর রহমান। আমি আশা করি তারা প্রত্যেকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে, সেটাই বেশি বেটার হবে। সো আমি with that I'm inviting Professor Mohammad Atiquzzaman to start, or actually মিজান ভাই, মিজান ভাই আমি করতেছি। থ্যাংক ইউ মিজান ভাই। এই পর্যায়ে আমি অ্যাকচুয়ালি একটা ছোট খুব ব্রিফ একটা অডিয়েন্স সার্ভে করতে চাচ্ছি, বোঝার জন্য যে আমাদের অডিয়েন্সরা গ্লোবের কোন কোন পার্ট থেকে আছেন। তো আমি প্রথমেই জাফর আহমেদ, শুধু নাম এবং কান্ট্রি, লোকেশন, কোন সিটি থেকে আসছেন এবং অকুপেশন কি, এইটুকুন বললেই হবে। জাফর আহমেদ। আমি জাফর, অরিজিনালি ডেফিনেটলি বাংলাদেশ থেকে, বাট এখানে নিউ ইয়র্কে, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে, এট স্টোনি ব্রুকে পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে। শরীফুল ইসলাম। মোহাম্মদ আউয়াল, আনমিউট করতে হবে। আউয়াল। আমি মোহাম্মদ আউয়াল, আমি আতিকেরই ক্লাসমেট, সিভিল ইঞ্জিনিয়ার, ব্রিজ ইঞ্জিনিয়ার স্পেশালি। আমি সান ফ্রান্সিসকো থেকে জয়েন করছি। তারিক ইসলাম। তারিক ইসলাম, আনমিউট করে একটু বলুন। শরীফ উদ্দিন। আমি শরীফ, আমি জয়েন করছি আমেরিকা থেকে, ডালাসে। আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর টেলিকম ইঞ্জিনিয়ার, ইউ ক্যান সে। শাহ রহমান। আসসালামু আলাইকুম, আমি শাহ রহমান। আমি জয়েন করতেছি বিসি কানাডা থেকে। আমি এখানে একটা ইউটিলিটিতে জব করি অ্যাজ এ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। সমীর। আমি সমীর, আমি আসছি সিঙ্গাপুর থেকে। আমি 13 বছর সিঙ্গাপুর ছিলাম। আমি নেভাল আর্কিটেক্ট। আমি বলছি বার্নাবি থেকে। আসিফ আল নূর। আমি আসিফ, আমি রিসেন্টলি ভ্যানকুভার থেকে টরন্টোতে মুভ করেছি। আমি এখানে জয়েন করেছি একটা স্পেস রাইড নামে একটা স্টার্টআপ কোম্পানি। এর আর কি রকেট বানাচ্ছে, কানাডার ফার্স্ট রকেট। ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক হিয়ার। সো আমি খুব এক্সাইটেড অনেক কিছু শেখার জন্য আজকে। আমি এখানে কমিউনিকেশনে কাজ করি। থ্যাংক ইউ। আমি ফিনল্যান্ড থেকে, কি জাহিদ ছাড়া আর কেউ আছেন ফিনল্যান্ড থেকে? আমি সাইফুল ইসলাম, আমি ফিনল্যান্ড থেকে জয়েন করছি, ফিনল্যান্ডের এসপো থেকে। আমি একজন রিসার্চার স্যাটেলাইট অ্যান্ড রেডিও নেভিগেশন ফিল্ডে। আমি পিএইচডিও করতেছি এখানে। আমি মাস্টার্সও করছি, পিএইচডিও করতেছি এখন। প্লাস আমি রিসার্চার হিসাবে
সেম ইনস্টিটিউটে আছি যেখানে জাহিদ ভাই আছেন, সেম ইনস্টিটিউটে। আমরা আমরা দেখলাম আমাদের অডিয়েন্স আজকে খুবই কোয়ালিফাইড ইন্টেলিজেন্ট অডিয়েন্স। We are very happy. So at this point, I would like to introduce Muhammad Atiquzzaman. It is my pleasure to introduce Muhammad Atiquzzaman. He is a professor of computer science at the University of Oklahoma. He teaches data network and computer architecture. He received Edith Kinney Gaylord Presidential Professorship Award for meeting the highest standard of excellence in scholarship and teaching in 2020. His profound scholarship and contribution to knowledge are reflected through his wide range of research area, research funds, publications, awards, media coverage, etc. His research interests and publications are in next generation computer networks, wireless and mobile networks, satellite networks, switching and routing, optical communications, and multimedia over networks. His research works are supported by National Science Foundation, NASA, and US Air Force. Professor Atiquzzaman is the editor-in-chief of two journals, Journal of Network and Computer Applications and Vehicular Communications Journal. He is associate editor of a couple of magazines and journals too. He received the Best Paper Award for Bandwidth Adaptive Application Proportioning for Execution Time and Energy Optimization from IEEE in 2013. Regents Award for Superior Accomplishment in Research and Creativity in 2007. Fred W. Ehlers Prize for Evolution of SCTP for Space Networks from IEEE Communication Society in 2006. IET Premium Award for an exact model for analysis of shared buffer ATM switches with arbitrary traffic distribution in 2002. He authored a couple of books, Performance of TCP IP over ATM networks, Network Mobility Schemes for Terrestrial and Satellite Networks, a Mobility Architecture for Terrestrial and Space Networks. With this background, a man cannot escape media coverage for sure. The Oklahoman, the largest daily newspaper in Oklahoma, highlighted his wireless internet project. KOKC Radio aired his interview on Seamless Mobility Project. Tulsi World, daily newspaper for the city of Tulsa, highlighted his Seamless Mobility Project. So I feel very proud to be his friend, and we are really honored and privileged to have Atiq with us. Now, I would like to request our panel expert, Jahidul Haq Bhuiya, to introduce himself in brief. Jahidul Haq Bhuiya. জি অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফিনল্যান্ড থেকে আমাদের এখানে রাত 8টা বাজছে। আমি রিসার্চ ম্যানেজার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করছি ফিনিশ জিও স্পেশাল রিসার্চ ইনস্টিটিউট। এটা একটা গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট। আমি ইন পার্টিকুলার নেভিগেশন অ্যান্ড পজিশনিং ডিপার্টমেন্টে কাজ করছি। আমার প্রায় 16 বছরের মতো এক্সপিরিয়েন্স স্যাটেলাইট বেসড নেভিগেশন অ্যান্ড পজিশনিং এই টপিকের উপরে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এর মধ্যে যে নেভিগেশন, পজিশনিং এবং টাইমিং এটা অলমোস্ট মানে যে কোনো টেকনোলজিরই ওয়ান অফ দ্য কোর পার্ট হিসেবে ইভলভ হয়েছে লাস্ট কাপল অফ ডিকেডসে। তো টপিকটা অন্যান্য কোর সায়েন্স এবং টেকনোলজি থেকে একটু লেট এন্ট্রান্স, 60-70s থেকে এটা টেকনোলজিটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তো সেই জন্য মডার্নাইজেশন এবং যে ডেভেলপমেন্ট সেটা এখনো অনগোয়িং। স্ট্যান্ডার্ডাইজেশন এবং বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ন্যাশনাল এন্টিটিগুলো এটা নিয়ে কাজ করছেন এবং এটার কিছু ইম্পর্টেন্স আছে ডিফেন্সেও। তো সেই জন্য এটা খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি। তো আমার যদি পরবর্তীতে কখনো সময় হয় তখন আমি হয়তো এটা নিয়ে বলতে পারবো। তো আমি আজকে স্যারের আতিক স্যার এবং আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। আমি খুব আগ্রহ নিয়ে স্যারের লেকচারটা দেখবো।
আর আমার স্পেশালাইজেশন বলতে আমি ফিজিক্যাল লেয়ার নিয়ে কাজ করি। স্যারের টপিক আমি দেখেছি, তো সেটা একটু কমপ্লিমেন্টারি। আমি মোর রেডিও নেভিগেশন এবং ওই ধরনের রেডিও সিগন্যাল ক্যারেক্টারাইজেশন এবং রিসিভার ডেভেলপমেন্ট, অ্যালগরিদম ডেভেলপমেন্ট, এই ধরনের এক্সপার্টাইজ। এবং আমারও ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, এবং তারপরে আমি সিগন্যাল প্রসেসিং, টেলিকমিউনিকেশন এগুলোতে মাস্টার্স এবং পিএইচডি শেষ করি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদুল হক ভূঁইয়া। আমরা আশা করছি নেক্সট আমরা একটা ইভেন্ট জাহিদকে নিয়ে করব। নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম। আমি আছি ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির স্কুল অফ এনার্জির সাথে ফ্যাকাল্টি হিসেবে। তো আজকের যে ডিসকাশন টপিক, এটা আমার ফিল্ড না, আমি জাস্ট আতিক ভাই আছেন এবং অন্যান্য যারা এক্সপার্ট আছেন ওনাদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবো এবং কিছু শিখবো, জাস্ট নিজের কিউরিওসিটির জন্য। এই আর কি মোটামুটি। থ্যাংক ইউ ইসলাম। মশিউর রহমান। আসসালামু আলাইকুম, আমি মশিউর। আমি ভ্যাঙ্কুভারেই থাকি। আসলে আমি কাজ করি হচ্ছে কি শ কমিউনিকেশন। এখানে আমি আছি হচ্ছে সিনিয়র ম্যানেজার ট্রান্সমিশন নেটওয়ার্ক। আমাদের কাজ হচ্ছে আসলে নেটওয়ার্ক ডিজাইন করা। আমি এই ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কাজ করছি প্রায় 20 বছরের মতো, বা তার একটু বেশি হবে। আমরা প্রথমে যখন কাজ শুরু করি, আমি ছিলাম তখন বাংলাদেশে। আসলে বাংলাদেশে তখন জাস্ট সেলফোন প্রোভাইডার যারা এখন বড় বড় সেলফোন করে, গ্রামীণ ফোন, বাংলালিংক, এরা জাস্ট আসলো, আমরা জয়েন করলাম, এন্ড দেন আমরা সেখান থেকে কাজ করা শুরু করি। বাট একটা সময়ে বাংলাদেশ ছেড়ে আরো অনেকের মধ্যে আমি কানাডাতে চলে আসি, এবং এখানে এসে এই কমিউনিকেশন, আসলে আমরা হচ্ছে ফ্রিডম মোবাইল, পরবর্তীতে আমাদেরকে অ্যাকুইজিট করে নেয় হচ্ছে কমিউনিকেশন। তো এখানে আমরা কাজ করছি। আজকের যে টপিকসটা আসলে ঠিক এক্স্যাক্টলি আমাদের মানে ওয়্যারলেস কমিউনিকেশনের সাথে বোধহয় ডাইরেক্টলি যায় না, কিন্তু সামহাউ আমরা হচ্ছে ইউজার অফ স্যাটেলাইট কমিউনিকেশন। তো সুতরাং আমি জানতে চাচ্ছি, এবং আজকে যিনি আসলে মেইন বক্তা, ওনার কাছ থেকে স্যাটেলাইট কমিউনিকেশন সম্পর্কে যদি ডিপলি শোনা যায় তাহলে অবশ্যই ভালো, এবং যখনই সুযোগ আসবে আমি হয়তো ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কিছু বলার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমরা অবশ্যই মশিউরকেও শুনবো। তো আমি মাইকটা শাহিদের কাছে দেওয়ার আগে একটু ছোট করে, আমি এখানে যে ইয়াং একজন ছেলে আছেন জাফর আহমেদ, সে কিন্তু খুব ব্রিলিয়ান্ট পিএইচডি স্টুডেন্ট এবং তার একটা পেপার বেস্ট পেপার অ্যাওয়ার্ডও পেয়েছে। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমি এখন মাইক শাহিদকে দিচ্ছি মূল অনুষ্ঠানটি পরিচালনার জন্য। শাহিদ। জি, আসসালামু আলাইকুম। So without further ado, I think we should proceed, and please, I would like to request Professor Dr. Mohammad Atiquzzaman to start the session. Thank you. আমাকে শোনা যাচ্ছে? জি, loud and আচ্ছা, can you see my slides? Yes. Very good, thank you. যেহেতু আমরা সবাই এখানে বাঙালি, সুতরাং আমি অবশ্য প্রেজেন্টেশনটা বেশিরভাগ সবাই ইংলিশে বলবো আর কি, কারণ দ্যাটস হোয়াট আই এম ইউজড টু। কিন্তু মাঝে মাঝে আই মাইট থ্রো ইন ফিউ বাংলা ওয়ার্ড, সুতরাং আমার অসুবিধা হওয়ার কথা না, কারণ সবাই তো আমাদের বাঙালির মধ্যে এখানে আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স প্রফেশনালস ব্রিটিশ কলম্বিয়ার আমাকে ইনভাইট করার জন্য, আমার রিসার্চের সম্পর্কে অথবা আমি যা করি সেটা শেয়ার করার জন্য। It's a big honor, it's a great honor to be part of this distinguished attendees. এবং অনেকে দেখলাম এখানে ইনফ্যাক্ট স্যাটেলাইটের সঙ্গে কিংবা স্পেসের সঙ্গে কিংবা ওইসব কাজে যুক্ত ডিরেক্টলি ইনডিরেক্টলি। এটা একটা বড় ফিল্ড, সুতরাং এক্স্যাক্টলি যুক্ত না হলেও উই আর অল কানেক্টেড টুগেদার। তো ইটস এ বিগ অনার আসলে যে সবার সঙ্গে এরকম শেয়ার করতে পারা। আর তো যেহেতু আর কি অনেকে আছে যারা স্যাটেলাইট সম্পর্কে অত বেশি মানে knowledgeable না, তো let me discuss a few advantages of satellite networks over the sort of networks we are used to, which are called terrestrial networks, Wi-Fi, তারপরে 5G এগুলিতে। One of the big advantage হলো satellite has a ubiquitous coverage. Wherever we go, mountains হোক আর river হোক এবং remote area হোক,
there is satellite coverage everywhere. এটা একটা বিরাট সুবিধা। ওয়াইফাই শুধুমাত্র বিল্ডিং এর মধ্যেই লিমিটেড, 5G তো যেখানে মানুষরা থাকে রাস্তাঘাট শহর ওখানে লিমিটেড, পাহাড়ে গেলে কিংবা সমুদ্রের মধ্যে গেলে কোনো কানেকশন নাই একমাত্র স্যাটেলাইট ছাড়া। সুতরাং এটা ওয়াইড কভারেজ, ইজ সর্ট অফ রিলায়েবল, ইট ডাজন্ট ব্রেক ডাউন। সুতরাং ইউবিকুইটাস কভারেজ এটা একটা বিরাট সুবিধা। যদিও এটা ওয়াইফাই কিংবা 5G এর মতো ইউজ করতে অত ব্যান্ডউইথ নাই, কিংবা it doesn't have those sort of financial advantages. This is sort of expensive network বলতে হবে। So the satellite যেহেতু global coverage, সুতরাং is used in lot of applications like যেমন জাহাজে যদি আপনি থাকেন সমুদ্রের মধ্যে, কিংবা if you are flying on an aircraft, আমরা সবাই we are used to using Wi-Fi in the flight. These are all done by satellites. When army goes to an enemy territory, there is no other network other than satellite networks to be used. সুতরাং it has a lot of applications যেখানে স্যাটেলাইট ছাড়া কোনো উপায় নেই এখন পর্যন্ত। এবং সুবিধা যে it's a single platform as compared to the multiple platforms we use in our daily life. When we are at home, we're using the Wi-Fi. When we walk out of the home, we use the 5G. We use Bluetooth to connect our devices together. To Fitbit connect together, we use Bluetooth. So there is a lot of different types of networks, and those all have to be patched together somehow to make it work, and it's working fine. But this is a ubiquitous network, it's a single network. If we look at what satellite does, satellites have two objectives in terms of observation. Ekta holo, it looks into space, the space discovery, বিভিন্ন প্ল্যানেট কি আছে কোথায় কি আছে ওইসব ডিসকভারির জন্য উপরের দিকে ফোকাস করে। এবং আরেকটা অবজেক্টিভ হলো নিচের দিকে, ইট লুকস ডাউন ইনটু আর্থ, এবং আর্থে লুক ডাউন করলে ওইটা আর্থের ফেনোমেনা অবজার্ভ করে। এবং this slide just shows the sort of equipment there could be in one of a typical science satellite, Juno যেটা নাম। So there are a lot of equipment which are observing or measuring stuff. এবং এই সবগুলো ইকুইপমেন্টের যে আমি ফাংশন জানি তাও না, কিন্তু these are a lot of physics equipment. There is energy particle detector instrument, there is physics এর একটা ইনস্ট্রুমেন্ট, এখানে ওয়েদার ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, এখানে ফায়ার ডিটেকশন ইকুইপমেন্ট থাকতে পারে, এখানে যদি স্যাটেলাইটটা ডিফেন্সের হয় তাহলে it could be looking down into enemy territory, it might be looking for certain people, it might be looking for certain traces of gas অথবা certain traces of stuff, এগুলি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিভিন্ন জিনিস করে। সুতরাং what I'm trying to say is different satellites are loaded with different types of observing equipment, এবং these equipment are not connected to the internet এখন পর্যন্ত। এগুলি সবই ডেটা কালেক্ট করে একটা ডেডিকেটেড লাইন দিয়ে they download the data onto the ground stations on Earth, from where the scientists or the defense people, they access the data and analyze the data to find out the features they are interested in. So এখন তো একটা ট্রেন্ড হলো যে let's connect everything to the internet. আমাদের রেফ্রিজারেটর এখন ইন্টারনেটে কানেক্টেড, our watches are connected to the internet, everything has to be connected to the internet. So is it possible to connect all these devices which are on board a satellite to the internet? লাগাতে হবে কেন? লাগাতে হলে একটা বিরাট সুবিধা হলো যে there is a lot of applications which can be used once you connect a device to an application. For example, আমাদের আগে সেল ফোন ছিল, we could only call, সেল ফোনের আগে ল্যান্ডলাইন, we could just call. তারপরে when we got cell phone we could text in addition to calling. তারপরে যখন আমাদের সেল ফোন কানেক্টেড হলো ইন্টারনেটে তখন নাম দিলাম আমরা একটা স্মার্টফোন, এবং তারপরে দেখা গেল যে thousands of applications চলে আসলো, not only talk and text, but there are thousands of applications nowadays. I don't need to describe those. I mean, there's no limit to applications you can develop. একমাত্র সম্ভব হয়েছে যখন we connected the phone to the internet protocol. সুতরাং এখন প্রশ্ন হলো যে can we take the internet to the space? Basically, can we take it to the equipment up in the satellites? Can we take it to the actual planets like Mars? If we look at satellites, there are three different types of satellites. একটাকে বলা হয় geostationary, which is stationary relative to the Earth's movement. আর আমাদের যেটা ইন্টারেস্ট এই
রিসার্চে ছিল সেটা হলো low Earth orbiting satellite or LEO satellites. These are satellites which are very close to the Earth and they are rotating around the Earth in contrast to stationary satellites. So আমরা যখন ডিশে আমরা টিভি দেখি, টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে ডিশে, those are all geostationary satellites. That's why your dish at home is pointed towards a particular direction. এবং ওইটা বাসার লোকেশনের উপরে ডিপেন্ড করে ওইটা একটা সার্টেন ডিরেকশনে পয়েন্ট করতে হয় so that it receives the signals from the geostationary satellite which is fixed relative to our house. তো এখানে আমরা কথা বলছি LEO satellite which are actually rotating around the Earth. When LEO satellites are launched, they are launched in orbit. In orbit means একটা সার্কেল থাকে, সার্কেল অ্যারাউন্ড এ সার্কেলে একটা অরবিটে অনেকগুলি স্যাটেলাইট রোটেট করতে থাকে এবং the coverage the area of the footprint of the satellite on Earth is very small. The reason being they are very close. As you take the satellite far away from the Earth, the footprint increases. So these are small footprint, which means that the satellite is going to cover your area of interest or with for a short duration of time, then it's going to go away. When it goes away, that area has to be covered by different satellite, and since these are all in orbits, they are going to follow each other very soon. Whenever they want to download data, they have to be connected to a ground station. For example, in this one, the first satellite is connected to the ground station and is downloading data. এবং ground station example আমাদের বাংলাদেশে আছে বেতবুনিয়া ground station আছে. That's where the satellite data are downloaded. But the LEO satellites we are talking about, they are rotating around the Earth. So if you lose connection, then another satellite is going to come soon and get connected to the ground station. So when this happens, the ground station has to hand over from one satellite to another satellite. So what I'm talking about is now handoff in low Earth orbiting satellites or LEO satellites. Here's another case. This scientist is somewhere in the middle of the desert. There's no other communication there's no other communication other than satellite communication. So she is connected to a satellite and the satellite is connected to the ground station. That's how she gets onto the internet or any sort of communication she wants to do. Not even internet, if it's a satellite link, that's how she does the communication. But this satellite is going to go away এবং আরেকটা satellite চলে আসবে to cover that person. So here again, we see a handoff from one satellite to another satellite of that person. And this duration is very small, 10-15 minutes of coverage. So we are seeing a lot of handoff because these satellites are rotating around the Earth. It is another example of a satellite which is being used as a mobile host, but not for data communication for the scientist. So in this particular case, a satellite যেমন data collect করে download করছে ground station দিয়ে একটা computer which is accessed by this scientist to get the data. But again, this satellite is rotating, so it's going to go away and connect with the next ground station to download the rest of the data. So again, we see a handoff here, but in this particular case, the handoff is between two ground stations. So one satellite and two ground stations. In the previous scenarios, আমরা দেখেছিলাম যে multiple satellites at a ground station. So what I'm trying to say is there are a lot of handoffs going on when these satellites are rotating, just like our mobile phone. Our mobile phone যখন আমরা বাইরে drive করছি, the mobile phone hands off between towers. So similar sort of handoff takes here between ground stations. Now, if we want to connect this to the internet, all the devices to the internet, there is an address called the IP address, which we're all used to. IP address is geographically defined. তার মানে কানাডার একটা IP address আছে, আমেরিকাতে অনেকগুলো IP address আছে, কানাডাতে অনেকগুলো IP address আছে, and these are based on zones. So IP address is tied geographically. যার জন্য কারো কম্পিউটার IP address জানলে it's possible to locate কোথা থেকে কোথায় সে physically located. Now, when these satellites hand off between the ground stations, these ground stations may be geographically dispersed, in which case the satellites have to acquire a new IP address whenever it hands off from one ground station to another ground station. And that's very similar to
আমাদের নর্মাল লাইফেও আমরা যখন বাসায় আছি তখন আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে আমাদের বাসার ওয়াইফাই রাউটার থেকে আমরা পাচ্ছি। If we go to Starbucks, we get another IP address from the Starbucks router. So we need to acquire IP addresses whenever we change location. Similar thing happens with the satellite. It has to change IP address whenever it changes the ground station. So basically, I was trying to show so far that there are lots of handoff going on in a LEO satellite. So mobility management becomes an issue. How do we manage this mobility when we connect all the devices to the internet protocol and the satellite is moving? So let's see how mobility is managed in our daily life. This is the example of a US postal system, but I think it will be very similar to most other countries' postal system. So if we are living, this person who was living at 65 Morton Street in New York, and this guy moved to 123 ENG second, whatever it is, and in another state. Now, what happens to the letters coming at 95 Morton Street? So আমরা যেটা করব সেটা হলো আমরা পোস্ট অফিসে যাব নিউ ইয়র্কে পোস্ট অফিসে যেয়ে তারপরে ওদেরকে বলবো যে আই মুভিং টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, হিয়ার ইজ দ্য অ্যাড্রেস, and this is a form I have to fill in called official mail forwarding change of address order. What will happen is the mail যখন আসবে নিউ ইয়র্কে তখন the mail post office is not going to deliver the mail, it's going to interrupt the mail, hold on to the mail and forward it to the new address. That is what is going to happen. So basically, anyone sending mail to this person does not need to know the address or the new address, because the mail is going to be forwarded by the post office to the new address for quite some time. So this is how continuity is maintained without losing mail. And this is the mail forwarding system. Similar forwarding system we can also, and why did we have this? We had this because of mobility, because the guy moved from New York to another state. So to manage mobility, we developed this system in the post office. A very similar thing happens in the internet as well. এবং ওখানে যেটা আমি বললাম যে আমি যদি বাসায় থাকি, I have an IP address and people can get in touch with me using that IP address. কিন্তু আমি যদি এখন স্টারবাকসে চলে যাই তাহলে হলো different IP address. তখন আমাকে লোকটা কেমন করে আমার সঙ্গে, how will they communicate with me because my IP address has changed? What happens is normally we just start a new session. That's how people communicate. কিন্তু আমরা যদি session continuity চাই তাহলে normal IP দিয়ে আমাদের হবে না. We need something called a mobile IP. And the mobile IP is based on the same sort of postal system concept. So এখানে যেমন দেখাচ্ছে যে উপরে একটা correspondent node আছে. Correspondent node is sending packets to the home network. That's where my laptop was initially. Then I moved to a different place, could be Starbucks. ওখানে যে I get a new IP address from the router, which is called a foreign agent. এবং foreign agent এ নতুন address পেলে I send that location update to my home agent saying that I am at this new address. So this is very similar to submitting that form to the post office. এরপর থেকে যত প্যাকেট আসবে, ডেটা আসবে আমার জন্য, the correspondent node will send those to home agent. Home agent will not deliver those to the laptop because it's not there. It's going to interrupt it, encapsulate করে পাঠিয়ে দিবে নতুন হোমে আমার যেটা বলে foreign agent. And the foreign agent is going to decapsulate the packet and then deliver it to me. So as you can see, the packets are coming to the home agent, going to the foreign agent. So this is like the post office forwarding between the two post offices. And the new post office is going to deliver it to me. সুতরাং এটাকে বলে মোবাইল আইপি, কারণ all I need to do is whenever I move from one place to another place, I do not need to tell people my new IP address. I can keep continuing telling them my old IP address, because they can still communicate with me with my old IP address, because the home agent is forwarding the packets to my new address. So that's why it's called a mobile IP. That means I carry my IP address along with me wherever I go. Strictly speaking, I don't carry with me, but I pretend that I have the IP address wherever I am. But actually, I'm getting a new IP address from the foreign agent. But the people who are communicating with me
they get the impression that I carry my IP address with me because it doesn't change. There are a lot of disadvantages of this concept of forwarding of mobile IP. The main disadvantages are we need a foreign agent and a home agent. So these are not standard part of the internet. সুতরাং আমাকে যদি আজকে বাসার থেকে স্টারবাকসে ফরওয়ার্ড করতে হয় প্যাকেট, তাহলে আমাকে বাসায় একটা হোম এজেন্ট চালু করতে হবে, and then at the Starbucks I have to tell them to run a foreign agent, and nobody is going to do that for me unless it is in heavy demand. And so that is one problem that we need to modify the internet. One lesson we have is internet is so big, it is not owned by one person. Actually, it's not owned by anyone. Strictly speaking, internet, there is no owner. It's a distributed ownership. If you want to change anything to the internet infrastructure, it's extremely difficult. এবং কয়েকটা কারণে চেঞ্জ করা যায়, যখন there is financial incentive, তখন চেঞ্জ করা যায়, অথবা something which cannot be done without changing, তখনও চেঞ্জ করা যায়। এছাড়া আমি কিছু একটা করতে চাই, একটা ভালো প্রোটোকল ডেভেলপ করেছি, এই জন্য চেঞ্জ করা কঠিন, যেহেতু it's too big and it's not owned by anyone. যে একজন বলে দিল যে এখন থেকে এরকম হবে, এরকম তো কেউ বলতে পারে না, কারণ it's not owned by anyone. And there are a lot of other disadvantages. When there's handoff, there is a lot of delay. Whenever it hands off between two places, there is a latency of about 10-12 seconds, and 10-12 seconds latency hole, delay hole, there will be a lot of packet loss. The routing path is very inefficient. I'll give an example. আমি যেমন এখানে এখন বসে আছি, if you send me a packet, and if I am in British Columbia today and doing this presentation, and I give you my IP address of Oklahoma, তাহলে যেটা হতো যে your data would come to Oklahoma and then it would be forwarded to British Columbia, whereas I'm sitting next door to you. So the packets would have to flow probably 2,000-3,000 miles for nothing. So the routing is very, very inefficient. এবং আরো কিছু সলিউশনের সঙ্গে প্রবলেম ছিল, যে এটা যখন ডেভেলপ করা হয়েছিল তখন নেটওয়ার্কের মধ্যে সিকিউরিটি অত কিছু ছিল না। When we developed all the security solutions, it started interfering with the security solutions. এইসব কারণে কিছু কিছু ড্রব্যাক হয়েছে মোবাইল আইপির, এবং এগুলির প্যাচও আছে, যেমন লেটেন্সি প্যাকেট লস কমাবার জন্য there are patches, রাউটিং এফিশিয়েন্ট করার জন্য there are patches, so there are a lot of patches. When we apply a lot of patches to a protocol, the protocol becomes unreliable. The patches are never a good thing. It is the band-aid এর মতো অনেকটা, যে একটা প্রবলেম হলো আমি একটা প্যাচ অ্যাপ্লাই করলাম, ওই প্যাচ অ্যাপ্লাই করলে হয় কি যে অন্যখানে যে প্রবলেম হয় অনেক সময় আবার। সুতরাং when I was talking to NASA, I should mention that this is a NASA project which has been running for quite some time. So what NASA was trying to do is they have a lot of applications in space. One of those is the global precipitation measurement. They try to measure rainfall, and they have projects called CANDOS, which is they want to connect all the flying objects together. That's in the space. And there are other projects like Omni, which is trying to test how the nodes are going to perform when they are connected to the internet. And for these, NASA started working with Cisco to develop a mobile router. So mobile router is a router which actually moves, not like the one we have at home, where it is sitting in one place. So when mobile router actually moves, it's a different type of router, because that's the sort of router we need to put on the satellite when you're moving. So mobile IP is very promising for NASA projects because the satellite is moving, and we have a protocol called mobile IP for moving objects. So they started testing mobile IP. So we came up with a proposal saying that mobile IP has a lot of disadvantages, as I was showing in the previous slide. Why don't we develop a protocol from scratch, which will be able to do everything mobile IP can do? In addition to those, it will not have those limitations. So it will be a protocol developed from scratch. And that's how we started working with NASA to develop a protocol which will be much better than mobile IP. But again, mobile IP is an established protocol. There have been millions of dollars spent to develop it. So it's a mature protocol, whereas we are trying to come up with an experimental one. And that is fine, because that's how mobile IP also came. It was experimental at one stage. So we started this, we wrote a proposal to NASA saying that we want to develop a protocol which will be much better than mobile IP, and it can do all the stuff in mobile IP without the limitations.
So our objective was to develop this very efficient protocol and very secure protocol to do seamless handoff in satellite networks, and it also should be applicable to the terrestrial network. One of the reasons is অনেক বছর আগে 40-50 বছর আগে these mission agencies like NASA, Department of Defense, NOAA, they used to develop their own stuff rather than relying on the terrestrial or terrestrial stuff develop. কারণ ওদের অনেক পয়সা ছিল, ডিফেন্সের অনেক পয়সা ছিল, নাসার অনেক পয়সা ছিল, কোনো কিছু করতে হলে they develop their own protocol, used to spend millions of dollars. এখন ওরা চাচ্ছে যে can we use some of the stuff from the can we use some of the stuff which has already been developed in the for other applications, not for missions. এবং ওরা চায় যে আমরা একটা ডেভেলপ করলে এটা যেন পরে পাবলিকরা ইউজ করতে পারে। I will give you some examples. The very internet was developed by Department of Defense, এবং then এখন আমরা দেখছি যে সবাই ইউজ করছে আমরা ইন্টারনেট ছাড়া তো আমাদের লাইফে চলবে না এখন আর। Second example is the GPS, which was again developed by the defense. এখন তো আমরা জিপিএস সবখানে ইউজ করি, গাড়ি থেকে শুরু করে ঘড়ির মধ্যে শুরু করে সবখানে জিপিএস আমরা ইউজ করি। সুতরাং দ্যাট ইজ দ্য সর্ট অফ ভিশন দে অলওয়েজ হ্যাভ, যে আমরা কিছু ডেভেলপ যদি করি আমাদের কাজের জন্য, পরে এক সময় যেন অন্য লোকরা এটা ইউজ করতে পারে। সুতরাং দ্যাটস আওয়ার অবজেক্টিভ অলসো, সো দ্যাট ইট ক্যান বি ইউজড ইন দ্য টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। সুতরাং এইসব সুবিধাগুলি আমরা ওদেরকে বললাম যে দিস আর দি advantages it will have. Basically, these are the disadvantages of mobile IP, which we are going to remove. আমরা একটা নতুন একটা আর্কিটেকচার ডেভেলপ করলাম, নাম হলো সিগমা, which is seamless IP diversity based generalized mobility architecture. Basically, it relies on multiple IP addresses working together at the same time. That was the concept we used to develop this protocol. So the basic concept we adopted, এটা অবশ্যই একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু I'll skip through this very fast. যখন মোবিলিটি ম্যানেজ করতে হয় তখন দুটো জিনিস করতে হয়। একটা হলো যে লোকেশন ম্যানেজমেন্ট, মানে হলো সবাইকে বলা যে আমি কোথায় আছি। যেখানে আমি সেলফোনে যখন আমি ড্রাইভ করছি, আই এম হ্যান্ডিং অফ ফ্রম টাওয়ার টু টাওয়ার, সেটা হলো যে হ্যান্ড অফ প্রোটোকল। আর আরেকটা জিনিস হলো অন্য কোনো জায়গায় গেলে আই ইনফর্ম দি or the cell phone network automatically figures out আমি কোথায় আছি, যেন they can route the call. এই দুটো জিনিস একসঙ্গে ছিল মোবাইল আইপিতে, which was causing all these problems. So we said that fundamentally we need to decouple these two, এবং we want to do these two things in parallel, not in sequence. মোবাইল আইপি যেটা প্রোটোকল সেটাতে this happens in sequence, যার জন্য এই প্রবলেমগুলি হচ্ছিল। Those are the two main findings we had by analyzing mobile IP very carefully, যে ওই প্রবলেমগুলি কেন হচ্ছে। সুতরাং আমরা ফার্স্টে এটাকে ডিকাপল করে ফেললাম এই দুটাকে, লোকেশন ম্যানেজমেন্ট এবং হ্যান্ড অফ কে, এবং we started doing that in parallel. That was the algorithm we developed. এবং এটা করার জন্য আমাদের একটা অন্য একটা প্রোটোকল লাগবে, যেটা কি টিসিপি, যেটা আমরা সবাই ইউজ টু টিসিপি আইপি ফর ডেটা ট্রান্সফার। টিসিপি না হয়ে আরেকটা প্রোটোকল আছে, ওটার নাম হলো এসসিটিপি। We have to use that, but that's also industry standard. কিন্তু এটা ইউজ করতে গেলে একটা সমস্যা, যে এখন যত অ্যাপ্লিকেশন আমাদের আছে, জুম থেকে শুরু করে যা যা আমরা ইউজ করছি, these are all based on TCP IP and UDP, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। আমাদের প্রোটোকল ইউজ করতে হলে we have to use another standard protocol which is not used widely but it is there. তাহলে অ্যাপ্লিকেশনগুলিকে আবার কম্পাইল করতে হবে নতুন নতুন প্রোটোকলের জন্য। So it needs a source code of all the applications to work with the protocol we developed. কিন্তু এটা খুব একটা সমস্যা ছিল না, কারণ মিশন এজেন্সির জন্য যদি করি, আমরা নাসার জন্য করি আর ডিফেন্সের জন্য করি, তাহলে they have a limited number of applications ওদের কাজের জন্য, এবং they have the source code. সুতরাং it's pretty easy to change 20, 30, 40 applications when you have the source code. আমাদের বেসিক কনসেপ্ট ছিল যে মোবাইল, ইন কন্ট্রাস্ট টু মোবাইল আইপিতে যেটা হয় যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে হ্যান্ড অফ করতে হলে, first of all it disconnects from the previous tower, gets a new IP address from the next tower, then it establishes communication with the previous one. This caused a lot of delay to hand off. আমরা যেটা করলাম যে before actually disconnecting, we connect to the new cell phone tower, new tower first, or the new IP address first, and then we communicate over both paths at the same time before we disconnect the old one. So we have simultaneous communication for some time before we disconnect.
ক্লাসে যখন আমি পড়াই তখন the way I describe this is, if you want to look for a new job, this is like a handoff in a job scenario. If you want to look for a new job, you don't resign from your previous job and then start looking for a new job. You never do that, because that will be guaranteed that your check is going to be stopped for a few weeks or a few months, or you never know how long. You look for a new job and then you resign from the old job. That is a protocol to make sure that money flows continuously while you're switching jobs. And that's exactly what we followed here in handoff as well. So the thing we did was sort of nothing rocket science, but just general knowledge, general concept that don't let the other network go before you connect to the new network. এবং এই simultaneous communication করার জন্য TCP/IP এটা allow করে না, একটা দুইটা টাওয়ার একসঙ্গে কমিউনিকেট করবো, এটা আমরা allow করে না। So we moved to a different protocol called HTTP, which is an improved version of TCP, that supports multiple IP addresses. And if you look at your smartphone, we have 5G connections or 4G connections on my cell phone. I have Wi-Fi, but I cannot use both of them at the same time. Although I've paid for my 4G connections, unlimited data, and I have unlimited data in Wi-Fi, কিন্তু আমার একটা ইউজ করতে হবে, দুটো পারা যাবে না। And that is the limitation. যেহেতু আমরা TCP/IP ইউজ করি, ওটাতে দুইটা কানেকশন একসঙ্গে করা যায় না। Although my phone has 2 IP addresses, one from my Wi-Fi router, another one from my T-Mobile অথবা cell phone carrier tower থেকে। সুতরাং we moved to this protocol and then we developed this protocol for mobility management. So when I'm talking about this mobile host, এই সিনারিওটা আমরা ল্যাবে সিমুলেট করেছিলাম, কিন্তু by this mobile host I mean the satellite actually. And these towers you see, these are actually ground stations. So if you rotate the picture 180 degrees, এই মোবাইল হোস্টটা উপরে চলে যাবে, তখন it will look like more like a satellite, যেটা আমরা আগের পিকচারে দেখলাম আর কি। সুতরাং মোবাইল হোস্ট বলতে আমরা এখানে স্যাটেলাইটটাকে মিন করছি। এবং আমরা কতগুলি এক্সপেরিমেন্ট রান করলাম নতুন আমাদের প্রোটোকল দিয়ে, যে we are going to move from Wi-Fi network to cellular network to satellite network. এবং the handoff we had was seamless. Without interruption, we handed off from Wi-Fi to cellular to satellite. And these are different networks. And we just handed off smoothly without even telling the cell phone operator or the Wi-Fi operator that we are going to do a handoff. You need to implement a certain feature in your network. So this was a big advantage in our protocol, that we do not need to change the internet infrastructure. Mission, I mean, arekta example this is a mission যদি কাজ করতে হয়, not for university research, which is different. If you want to work for a mission, like NASA has a mission, we want to do this. If you want to work for defense, they have a problem and you want to work on that problem. If you want to work with weather, there's a problem, you have to solve that problem. It's not a curiosity research like what we do in academic research. এটা এরকম একটা প্রবলেম সলভ করলে ভালোই হচ্ছে মনে হচ্ছে। I think that is one way to go. But when we want to focus on a particular thing, then that research is usually measured by many types. One is called the technology readiness level. একটা জিনিস যদি deploy করতে হয় war field এ, তাহলে it has to be completely foolproof. আমি deploy করার পরে দেখা গেল এটা কাজ করে না, I cannot reboot. আমরা নরমাল আমাদের বাসার মধ্যে if it doesn't work, we reboot. ওইখানে people's life are going to be in danger if something doesn't work. If you deploy something in space, you cannot go and fix it. So it has to be completely foolproof. And that's why it goes through so the development of the technology goes through many levels. And সবচেয়ে নিচের লেভেল হলো যে physics chemistry concept develop করা, তারপরে লেভেলে ডেভেলপ করতে হয় যে analytical experiments which are usually done by PhD students, stochastic modeling, network hole simulation, NS2 simulation, এগুলি হলো PhD student level. So we are still at level 3. We have to reach level 9 in order to deploy it in a real mission. এরপরে prototype develop করতে হয় in the laboratory. একটা hardware develop করতে হয় যে to test the concept. Then we have to develop that concept in a space hardware. আমরা তো ইউজ করছি যে Lenovo ল্যাপটপে করলাম,
কিন্তু স্পেসে তো লেনোভো ল্যাপটপ নাই, স্যাটেলাইটে তো হার্ডওয়্যার ডিফারেন্ট। ওই হার্ডওয়্যারে আমাদের কাজ করে কিনা, we have to prove that. Still we are in level 5, we have to go to level 9 in order to be deployable. তারপরে আমাদের ডিপ্লয় করতে হবে, টেস্ট করতে হবে যে ওই স্পেস হার্ডওয়্যারে স্পেস এনভায়রনমেন্টে কাজ করে কিনা। Space environment is an environment where there is ultraviolet light, for example, radiation, ওইসব আছে। If you want to deploy it in a military environment, the real environment is dusty, desert hole dhula ache, there's no air conditioning, it's going to be in very hot environment, desert er moddhe, there's lot, it's going to be on a Humvee, it's going to have a lot of vibration, so we have to really test it on those environment which it will encounter in that mission. So you have to really go up very slowly up to level 9 in order to be deployable. The reason I was telling you is, if you want to do anything for a mission, you have to think far ahead of time before you actually start it, so that you know where you are trying to go. আমরা যেটা করেছিলাম যে we didn't think that deep, যার জন্য আমরা যখন আমাদের প্রোটোকলটা স্যাটেলাইট হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে গেলাম, this is the satellite hardware, this is called solid state data recorder. Basically it's a single board computer, which is this real one, which is really mounted on a satellite called the SSTL, or Surrey Satellite Technologies Limited. Surrey is a city in England and they have a company called SSTL. So this piece of hardware is running on their in their satellite, which is up in the sky. So we're trying to implement our protocol in this piece of hardware, which is in a real satellite. So we found that they are using a processor which is very, very slow. They're using an operating system called RTEMS, which is very rudimentary, and the memory is very limited. The reason is, ওইখানে তো আমাদের USB driver দরকার নাই, keyboard থাকবে না, monitor থাকবে না, সুতরাং all those functions are not required in terms of hardware or software. So this is very, very simple hardware. এটা আমরা ইমপ্লিমেন্ট করতে গেলাম যখন, তখন এই যে বিরাট সমস্যা, কারণ ওদের কম্পিউটারে কিছুই নাই আসলে। And then we had to modify our protocol so much that it took us almost 1 year just to make it ready to be implementable in their hardware, which is up in the sky. সুতরাং এটাতে আমরা একটা বিরাট লেসন পেয়েছিলাম যে কিছু ডেভেলপ করার সময় we have to keep in mind that the real implementation is not going to be the one we have in the laboratory, where it is air conditioned, where we have a lot of power, where we have high-end computer systems, where we have very advanced sophisticated operating systems like Linux and Windows. None of these are there in the real world, or may not be in the real world. সুতরাং ওইভাবেই প্রোটোকলটা ডেভেলপ করা উচিত, অথবা whatever we are trying to develop, আমার কাজে যেমন প্রোটোকল ডেভেলপ করি, whatever we are doing, we should keep that in mind before we actually start doing it. So যদিও নাজমুল আমাকে বলেছিল 20 মিনিট, but I think I've exceeded that time. I'm very, very sorry. So let me conclude saying that satellite is a critical component when we are trying to cover everything nowadays, connect everything together. এখন আমাদের ট্রেন্ড হলো Internet of Things, মানে we want to connect everything together. If we want to do this, if we want to connect everything in the aircraft, we want to connect everything which is in the sky, which is everything in the oceans, everything in the forest, we need a global coverage, and satellite is a critical component of that global coverage. There are a lot of issues which occur when we consider low Earth orbiting satellites, and those have to be solved, and that is the part of that's the focus of my research, is mobility management when we are trying to connect everything with satellites. And the lesson we learned from this real mission-oriented task was pay attention to the system where it's going to be deployed before even starting to develop the protocols. কারণ আমরা তো academic যারা আমরা, তারা we are used to a lot of resources in the lab, but in real environment, those resources may not be available. This project was funded by NASA, and there are a lot of people who actually contributed, and I can't just put their names in one slide. There were people from NASA who worked with us continuously. There were people from Cisco. There was a PhD student from BUET in Bangladesh, and he actually graduated and gone back, and he's a professor in computer science in BUET now. Shahriar, Saim Ria, they're all from Bangladesh. A lot of them from Bangladesh, actually.
So I am really, I must really acknowledge their help and their support over the years. And if you have any questions, I'll be more than happy to answer. Thank you. Thank you, Professor Dr. Mohammad Atiquzzaman. It was such a nice discussion. So I guess there is a question popping up from one of our attendees. So the question from Mr. Buzlul is, what will be the device power consumption impact with this new protocol concept, as device will have communication with 2 towers at the same time? So the question is open for the speaker or the panel experts, if you can answer. Thanks. So do you want me to answer? Sure. Okay. So while you're communicating with 2, this is only during the handover part. When you're handing over from one to another, that's only a small time. And of course, the power consumption will go up because you're in the middle of handover. So yes, the power consumption will go up at the time, for sure, no doubt about it. But on the other hand, you will get a seamless handoff. That means you will not even feel that the handoff took place, because you are first connecting to the new network before you are disconnecting from the old one. But of course, if you don't want that sort of feature, you don't have to do it if you can tolerate delay. Like if you're doing a web browsing, you don't need continuity. You click on a link, you get something, and when you go to the new network, you click on a different link, and then it's a different session. But if you need continuity, you have to accept that it will consume more power because you're communicating on both channels. And of course, you will get the advantage of more bandwidth. Buzul Bhai, I saw your hand raised on Zoom. So do you have any other questions? আমি কি শেয়ারিং বন্ধ করে দেবো তাহলে সবাইকে দেখা যাবে? Sure, আপনি করতে পারেন। বুজু ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম আতিক, আমি শফিক বলছি মিশিগান থেকে। আমার একটা প্রশ্ন, না থ্যাংক ইউ, ভেরি নাইস প্রেজেন্টেশন। আমার একটা প্রশ্ন হলো যে নাসার সাথে যে গ্রাউন্ড কমিউনিকেশনের যে ড্রপ অফ কমিউনিকেশন অথবা ড্রপ অফ কলের মানে কতটুকু মানে আশঙ্কা থাকে, অথবা সেটা কিংবা 100% প্রোটেক্টেড কিনা? যদি 100% প্রোটেক্টেড হয়, কিভাবে সেটা সম্ভব? আসলে এখন যেটা তুমি যেটা বলছো সেটা হলো ভয়েস কমিউনিকেশন, তাই না? এক্স্যাক্টলি, রাইট। হ্যাঁ, তুমি যে ভয়েস কমিউনিকেশন বলো, তাহলে let's talk about a network called Iridium, for example. Right? So Iridium যেটা হয়, they have lots of satellites. I think about কত 60-70-100টা স্যাটেলাইট আছে. They are all rotating around the earth in different orbits. And since they are since their orbit and their path is deterministic, there will always be a satellite over you at any point of time. That is for sure guaranteed. So these disconnections, তুমি যেটা বলতেছো, these happen due to physical layer impairments. হয়তো physical layer signal weak হয়ে গেল, কিংবা হয়তো foggy হয়ে গেল, কিংবা হয়তো weather খারাপ হয়ে গেল। এবং ডিশে আমরা যারা ডিশ ইউজ করি বাসায় টিভি দেখার জন্য, we have seen that the weather খারাপ হলে we lose the reception, তাই না? রিসেপশন খারাপ হয়ে যায়। I think those are the things you are talking about. কিন্তু এরকম না যে স্যাটেলাইট নাই, স্যাটেলাইট will always be there because their path is predetermined. Did I answer your question? And it is in case of voice communication, but how about the data communication? Like data, extending the data between the NASA and satellite and ground station. And there is a data communication, there is some protocol maintaining data communication. In that case, a data interrupted হওয়ার সম্ভাবনা আছে কোনো? আদৌ 100% protected? না, ওয়েদার খারাপ হলে ডেটা কমিউনিকেশন ডিসরাপ্টেড হবে, কারণ ওয়াইল্ড স্যাটেলাইট চ্যানেলগুলো অত রিলায়েবল না, ওয়েদার জন্য অত রোবাস্ট না। কিন্তু ডেটা কমিউনিকেশন আবার দুই রকম আছে, একটা হলো রিয়েল টাইম আর একটা হলো নন রিয়েল টাইম। নন রিয়েল টাইম হলো আমি ওয়েদার ডেটা ডাউনলোড করছি, যেটা কালেক্ট করেছে। ওয়েদার ডেটা যে আমি ডাউনলোড করি, এটা যদি 2 মিনিট পরেও আসে, কেউ 5 মিনিট পরে আসে,
it's not going to have a big impact. কিন্তু আমি যখন স্যাটেলাইট ইউজ করছি যে আমার মিসাইলকে গাইড করার জন্য, তখন দিস রিয়েল টাইম, তখন if I lose connection then the missile is going to go somewhere else. সুতরাং রিয়েল টাইমের জন্য we have to really ensure that it is not going to lose communication, অথবা we need to have backup communication. অথবা দুইটা স্যাটেলাইট নেটওয়ার্ক একসঙ্গে কমিউনিকেশন থাকবে কিংবা তিনটা থাকবে, একটা ফেল করলে আরেকটা আসবে আর কি। সুতরাং রিয়েল টাইম কমিউনিকেশনের সিনারিও ইজ ভেরি ভেরি ডিফারেন্ট দ্যান নন রিয়েল টাইম। Next question is from Shah Rahman. If you can unmute and ask question. Thank you, Shahid. So আমার নিকনেম আরিফ, এখানে আমাকে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দেখাচ্ছে আর কি। তো থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড প্রেজেন্টেশন আই উড সে। আমার কিছু বেসিক কোয়েশ্চেন, আমি আসলে যদিও ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে আছি, বাট কমিউনিকেশনের দিক দিয়ে আমি আসলে খুব একটা ফ্যামিলিয়ার না, বাট আমরা কমিউনিকেশন বেশ কিছু ইকুইপমেন্ট ইউজ করি আমাদের ইউটিলিটিতে। তো আমি লেকচারে যেটা প্রথম দিকে দেখলাম যে লিও স্যাটেলাইট, আমার মাল্টিপল কোয়েশ্চেনস, তার মধ্যে একটা কোয়েশ্চেন হলো গিয়ে এই স্যাটেলাইট গুলো যেটা আপনি বর্ণনা করলেন, এগুলো নট স্টেশনারি with respect to Earth, means they are not geostationary. So there is always a handoff between the satellite to satellite. My question is, why they need to be rotating? I mean, why they are not geostationary all the time? Good question. লিও স্যাটেলাইট খুব কাছে থাকে এবং যার জন্য এই সমস্যাগুলি অ্যারাইজ করে, এবং রোটেট করলে একটা চলে গেলে আরেকটা আসতে হয় সঙ্গে সঙ্গে। জিওস্টেশনারি স্যাটেলাইট হলো অনেক উপরে থাকে আর্থের থেকে। লিও যদি 5,000 মাইল উপরে থাকে, জিও থাকবে 36,000 কিলোমিটার উপরে থাকবে, অনেক উপরে থাকে, যার জন্য কভারেজ বিরাট ফুটপ্রিন্ট, যার জন্য 3টা জিও স্যাটেলাইট দিয়ে ইনফ্যাক্ট পুরো আর্থকে কভার করা যায়। কিন্তু জিও আমরা ইউজ করি না, কারণ হলো যে 36,000 মাইল উপরে যদি থাকে, আমরা যদি কমিউনিকেট করতে চাই এখান থেকে, আর তাহলে আমাদের প্রচন্ড পাওয়ার লাগবে ট্রান্সমিট করার জন্য এত উপরে। সুতরাং আমরা যদি একটা হলো পাওয়ার কনজাম্পশন প্রচুর বেড়ে যায়, আসলে পাওয়ার কনজাম্পশন বেড়ে গেলে আবার ডিশের সাইজও বেড়ে যাবে। যারা জিওস্টেশনারি স্যাটেলাইটে কমিউনিকেট করে, এই যে বিরাট বিরাট ডিশ মাঝে মধ্যে দেখা যায় রাস্তার পাশ দিয়ে ড্রাইভ করলে কোনো একটা গ্রাউন্ড স্টেশনের পাশে। এখন আমরা যদি কমিউনিকেট করতে চাই স্যাটেলাইটের সঙ্গে আমার সেলফোন দিয়ে, কিংবা যে স্যাটেলাইট ফোন দিয়ে আমি যদি করতে চাই কমিউনিকেট, তাহলে আমার কাঁধে একটা বিরাট ডিশ রাখা লাগবে, ম্যাসিভ সাইজের ডিশ। শুধু তাই না, ওইটাকে ওই কমিউনিকেশনটাকে পাওয়ার করার জন্য আমার বিরাট ব্যাটারি, গাড়ির ব্যাটারি ক্যারি করতে হাতে করে 2-3টা। হ্যাঁ, তো দুইটা মেইন কারণ, একটা হলো যে ডিশ সাইজ, আর একটা হলো পাওয়ার রিকোয়ার্ড টু কমিউনিকেট উইথ জিও স্যাটেলাইটস। এই দুটার মেইন কারণ আর কি। কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট যখন ইউজ করা হচ্ছে টিভি ব্রডকাস্টের জন্য, তখন কিন্তু সর্ট অফ ওয়ান ওয়ে কমিউনিকেশন। হ্যাঁ, স্যাটেলাইট থেকে ডেটা আসছে আমাদের বাসায়, আমাদের ডিশে, আমরা কিন্তু খুব একটা কিছু পাঠাচ্ছি না। সুতরাং আমাদের ওই জিনিসটা লাগছে না আর কি, ওই এরিয়াটা আসছে না আর কি। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। আমি একটু অ্যাড করতে চাই। স্যার, আমি জাহিদুল ভুঁইয়ান, ফিনিশ জিও স্পেশাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। তো আপনার কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। তো ওয়ার্ল্ড ওয়াইড আপনার মূলত 3 থেকে 4 ধরনের স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে এই লাস্ট 50-60 ইয়ার্স ধরে। তো জিও আর্থ অরবিট যেটা স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট, সেটা আপনার অ্যারাউন্ড 35,000 কিলোমিটার, স্যার যেটা বললেন 35,000 কিলোমিটার দূরে। আর লিও স্যাটেলাইট সেগুলো ধরেন অ্যারাউন্ড 500 থেকে 1400 কিলোমিটার এই অরবিটের মধ্যে যদি থাকে, তাহলে অ্যারাউন্ড বলা হয় যেটা লিও স্যাটেলাইট। আর এছাড়া আরেক ধরনের আছে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট, সেটা ইউজুয়ালি আপনার নেভিগেশন স্যাটেলাইট গুলো ওই অরবিটে লঞ্চ করা হয়। তো জিও, স্যার যেটা বললেন যে জিও যেহেতু অনেক উঁচুতে, তো মানে অনেক স্পেসের অনেক গভীরে, তো যেই কারণে ওটার কাভারেজ এরিয়া অনেক হাই। তো আপনার 3টা থেকে 5টা স্যাটেলাইট যদি থাকে, তাহলে আসলে একটা ওয়ার্ল্ড ওয়াইড কাভারেজ সম্ভব। যদিও আপনার যদি হায়ার ল্যাটিটিউডে যান, ধরেন 60 ডিগ্রি 70 ডিগ্রি অ্যাবাভ, তাহলে তখন হয়তো সেটা যেহেতু এটা বিষুবরেখার উপরে অবস্থান করে, সেই জন্য হায়ার ল্যাটিটিউড এবং একেবারে লোয়ার ল্যাটিটিউড যদি হয়, তাহলে সেই ল্যাটিটিউডের যারা ইউজার তারা খুব ভালো কানেকশন পাবেন না। এটা একটা কারণ। আরেকটা আরো কিছু কারণ আছে। ফান্ডামেন্টালি স্যাটেলাইট কমিউনিকেশন আসলে জিও স্যাটেলাইট দিয়ে শুরু হয়েছিল, কারণ ওইটা কম্পারেটিভলি নোন টেকনোলজি ছিল এবং তখন সেটা অ্যাচিভেবল ছিল। তো লিও স্যাটেলাইট এটা
কম্পারেটিভলি নিউ কনসেপ্ট, আপনার লেট 90s থেকে শুরু হয়েছে, এবং তখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলা লঞ্চ টেকনোলজি এইভাবে ডেভেলপ করছে যে সেটা ডেভেলপমেন্ট ইজিয়ার ছিল। তো আরেকটা মূলত কারণ হচ্ছে যে লিও স্যাটেলাইট আপনি একই ব্রাঞ্চে আপনি অনেক স্যাটেলাইট লঞ্চ করতে পারবেন, সেটা পেলোড গুলো অনেক কম, ওয়েট কম থাকে। তো যেই কারণে যেটা কস্ট, ধরেন একটা মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট লঞ্চ করতে হয়তো অন অ্যান অ্যাভারেজ 500 মিলিয়ন ইউরোস লাগবে, সেটা হয়তো এখন কারেন্ট ডেজ যে লিও স্যাটেলাইট গুলো লঞ্চ করা হচ্ছে সেগুলো হয়তো রিডিউস টু 5 to 10 মিলিয়ন ইউরোস বা মিলিয়ন ডলার। তো এইটাও একটা কারণ। আরেকটা হচ্ছে যে আপনি যদি জিও থেকে অত দূরের ডিস্টেন্স থেকে কভার করেন, তাহলে আপনার ব্যান্ডউইথ অনেক লিমিটেড হবে, কারণ আপনার মাত্র 3টা বা 5টা স্যাটেলাইট। কিন্তু এখন যখন লিওতে আপনার ডাইভার্সিটি, আপনার অনেক স্যাটেলাইট লাগবে পুরো ওয়ার্ল্ডটাকে কভার করার জন্য, তো একই সাথে সেটা আপনাকে বেটার ডাইভার্সিটি দিচ্ছে, এবং সেই জন্য আপনি যদি আপনি মোবাইল কনটেক্সট থেকে, মোবাইল নেটওয়ার্কিং কনটেক্সট থেকে চিন্তা করেন, আপনার যখন ইউএমটিএস বা এখন 4G 5G আসছে, আপনার নেটওয়ার্ক কভারেজ অনেক ছোট হয়ে আসতেছে। তো অন দ্য সেম টাইম আপনি হচ্ছে আরো বেশি ব্যান্ডউইথ পাচ্ছেন, মানে ব্যান্ডউইথ রিইউজ করতে পারতেছেন। তো সেই জিনিসগুলো আসলে একটা ফ্যাক্টর। থ্যাংক ইউ। আমি এখানে একটু অ্যাড করতে চাই আর কি, সেটা হচ্ছে যে আসলে লেটেন্সি জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট এখানে। যখন জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা বলা হচ্ছে, which is like 35,000 কিলোমিটার or 20,000 মাইলের মতো, সেটা হচ্ছে যে আপনি যদি লাইট স্পিড চিন্তা করেন, তাহলে স্যাটেলাইট আপনার আর্থ স্টেশন থেকে জিও স্টেশনারি পর্যন্ত যেতে এবং সেখান থেকে ফিরে আসতে লাইটের প্রায় হাফ সেকেন্ডের মতো সময় লাগে। আর আজকের কমিউনিকেশনের মধ্যে আমরা যখন 4G বিশেষ করে 5G তে আসছি, তখন আমরা আলট্রা লো লেটেন্সি সার্ভিসের কথা বলছি। তো সুতরাং আতিকুজ্জামান স্যার যেটা বললেন যে লাইক রিসেন্টলি ওনারা টেস্ট করেছেন, যদিও আমরা যারা ইউজার আমরা এখনো সেই জিনিসটা পাইনি হাতে, যে ওয়াইফাই থেকে সেলফোনে হ্যান্ড ওভার হচ্ছে, এন্ড দেন সেলফোন থেকে স্যাটেলাইটে হ্যান্ড ওভার হচ্ছে। আসলে এটা জিও স্টেশনারিতে কখনোই সম্ভব না যদি লেটেন্সি এত বড় হয়। আপনার যখন সেটা লিও হবে, তখন আরেকজন স্পিকার যা বললেন যে লাইক 500 কিলোমিটার আপনার লেটেন্সিটা নেমে আসতেছে in 1 or 2 milliseconds, and that can be really applicable to our current technologies with LTE or 5G. So this is also an important point here. Thanks. So এটা একটা ফলো আপ কোশ্চেন আছে আমার, সেটা হলো গিয়ে, সো আমি যেটা বুঝতেছি যে লিও স্যাটেলাইট গুলো তাহলে আমাদের যে লাইভ কমিউনিকেশন গুলো দরকার সেগুলোর জন্য ইউজ করা হচ্ছে মোস্টলি বিকজ অফ দ্য ল্যাটেন্সি। বাট যখন আসলে লেকচারের প্রথম দিকে আতিক ভাই যিনি শেয়ার করলেন যে হ্যান্ড অফ করতে ফ্রম ওয়ান লিও স্যাটেলাইট টু অ্যানাদার, ইট টেকস 10 to 15 minutes, if I'm not wrong. If that is the case, aren't we losing the reliability of the communication? I mean, live communication means, say for example, আমাদের পাওয়ার সিস্টেমে আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ করি, যেগুলো সুইচিং ইকুইপমেন্ট, যেগুলো স্ক্যাডা সিস্টেমের মাধ্যমে আমরা রিমোটলি কন্ট্রোল করি, এবং যেই সব জায়গায় আমাদের আপনার সেল কমিউনিকেশন নাই, সেই সব জায়গায় আমরা স্যাটেলাইট ইউজ করি। তো সেই ক্ষেত্রে বিকজ ল্যাটেন্সি যেটা বললেন আপনি যে 1 to 2 মিলিসেকেন্ড, সেটা যখন নর্মাল টাইম তখন, বাট যখন হ্যান্ড অফ হয় তখন তো 10 to 15 minutes ওই কমিউনিকেশনটা অফ থাকে। Isn't the case? I mean, is there any other 10 to 15 minutes আমি বলছিলাম ওটা হলো কভারেজ আর কি। হ্যাঁ, যে একটা লিও মাথার উপরে আসলে উইদিন 10 to 15 মিনিটস পরে আবার হ্যান্ড অফ করা লাগবে, কারণ এটা তো চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আর একটা থেকে আরেকটা হ্যান্ড অফ করতে কতক্ষণ লাগবে এটা ডিপেন্ড করে একটা প্রোটোকলের উপরে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইউজিং ইরিডিয়াম, একটা চলে গেলে আরেকটা সঙ্গে সঙ্গে চলে আসে আর কি, দেয়ার ইজ এ কন্টিনিউয়াস কভারেজ। ওই হ্যান্ড অফ টাইমটা আমি অবশ্যই জানি না ঠিক ইরিডিয়ামে কত, কিন্তু যেটা কথা ছিল যে ইউ আর গোয়িং টু ডু হ্যান্ড অফ, হোয়াট এভার হ্যান্ড অফ প্রোটোকল ইউ ডেভেলপ, ইউ হ্যাভ টু মেক শিওর যে ওইটা যেন বেশি টাইম কনজিউমিং না হয়, কারণ ইউ হ্যাভ টু ডু ইট এভরি 10-15 মিনিটস। হ্যাঁ, এরকম যদি হতো যে দিনে একবার করতে হতো তাহলে একরকম, আর যদি দেখা যায় একটু পরপরই করতে হচ্ছে তাহলে তো প্রোটোকলটা একটু অন্যরকম হতে হবে আর কি। দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু রেফার, যে ইউ আর গোইং টু হ্যাভ লট অফ হ্যান্ড অফ, সো বেটার অপটিমাইজ দ্য হ্যান্ড অফ as much as you can. Okay. আমি একটু অ্যাড করতে পারি, লেটেন্সি নিয়ে। লেটেন্সি SpaceX যে স্টারলিংক স্যাটেলাইটের লঞ্চ করেছে অলরেডি, ওদের ইন অপারেশনস বেশ অনেকগুলো স্যাটেলাইট আছে।
তো ইলন মাস্ক জাস্ট রিসেন্টলি আমি একটা নিউজ পড়লাম যে উনি ডিমান্ড করছেন যে তাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে 20 to 40 মিলিসেকেন্ড লেটেন্সি, তারা ইন বিটুইন 20 to 40 মিলিসেকেন্ড ওরা লেটেন্সি এটা অ্যাচিভেবল, এবং অ্যারাউন্ড 150 MBPS ওনারা নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যে অ্যাচিভ করতে পারবে, যখন মোর দেন হয়তো সেভারাল থাউজেন্ড লিও স্যাটেলাইটস লঞ্চ কনস্টেলেশনে থাকবে। তো ওদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে মোর দেন 40,000 স্যাটেলাইট ইন অরবিট থাকবে। সো আপনি একজন ইউজার এট এ টাইম হয়তো আলটিমেট অবজেক্টিভ হচ্ছে 15 to 16 শুধু একটা কনস্টেলেশন থেকেই সে দেখতে পারবে আর কি। তো সেক্ষেত্রে এই ইস্যুস গুলা স্যার যেটা উল্লেখ করলেন, এটা একটা ফান্ডামেন্টাল একটা প্রবলেম, এবং এই ইস্যুস গুলা সলভ করতে হবে তাদেরকে খুব ভালোভাবে। গুড। সো আপনি যখন নাম্বার অফ স্যাটেলাইটের কথা বলছেন, সো আমার এটা লাস্ট কোশ্চেন। আমি আসলে মনে হয় খুব বেশি কোশ্চেন করতেছি। তো লাস্ট কোশ্চেনটা হলো গিয়ে, এমন কি কোনো লিমিট করা আছে যে this number of, this is the maximum numbers of LEO satellite that cannot exceed that limit, that whenever we are sending those satellite? So most কোশ্চেনটা কেন জিজ্ঞেস করতেছি, কারণ হলো গিয়ে লিও স্যাটেলাইট গুলো যেহেতু অরবিটের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছে, দ্যাট মিনস রিলেটিভ টু জিও জিওস্টেশনারি স্যাটেলাইট এবং আর্থ, ওগুলো আসলে স্পিড comparatively বেশি হবে। So at some point it will cross the path for the link between geostationary and the receiving station at the Earth, right? So if that is the case, I mean, that interruption will be more frequent if there is more LEO satellite is sending over, right? So is there any limit? যদি অ্যালাউ করেন, হ্যাঁ বলো। জি আমি ব্রিফলি বলতে পারি, জাস্ট কনস্টেলেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কাভারেজ এবং আপনার অরবিট, স্যার যেটা প্রেজেন্টেশনে দেখিয়েছেন যে অরবিটে আপনার এলিপসয়েডও এবং এটা কেপলারিয়ান 6টা প্যারামিটার আছে, যেটা দিয়ে আপনি স্যাটেলাইটের একটা গিভেন টাইমে আপনি স্যাটেলাইটকে পিন পয়েন্ট করতে পারবেন যে স্যাটেলাইটের লোকেশনটা কি। সেটা সাধারণত স্যাটেলাইট তার কোনো একটা নেভিগেশন মেসেজে ব্রডকাস্ট করে দেয়। তো স্যাটেলাইট যখন আপনি লঞ্চ করবেন, ডিজাইন করবেন, ওটা অলমোস্ট এটা একটা ডিজাইনিং প্রবলেম যে আপনি কতগুলো স্যাটেলাইট লাগবে একটা অরবিটের। হয়তো একটা অরবিট যদি আপনার এলিপসয়েডাল চিন্তা করেন, তাহলে সেখানে আপনি 25 কিলোমিটার এপার্ট একটা স্যাটেলাইট আরেকটা স্যাটেলাইট আপনি পাঠাতে পারেন, যাতে তারা কখনোই কলিশনের মধ্যে না যায়। তখন এটা মানে এই না যে সেই অরবিটটা আপনাকে এক্সস্ট করতে হবে, তারপরে আপনি হয়তো একটা 500 কিলোমিটার, পরেরটা আপনি হয়তো 700 কিলোমিটারে লঞ্চ করলেন। তো দেখা যায় যে এরকম এগুলো প্লেন, তো আপনার অরবিটাল প্লেন থাকে হয়তো 6টা 8টা 10টা, ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ডিজাইনিং এ যাচ্ছেন। সবকিছু আপনার যে কস্ট পারফরমেন্স অ্যানালাইসিস এর মধ্যে দিয়ে যায়, এবং তখন তারা টার্গেট করে যে আমার গ্লোবাল কাভারেজের জন্য কতগুলো স্যাটেলাইট আসলে এক্সস্ট করতে হবে, এবং স্যাটেলাইটের লাইফ টাইম আছে আপনার 2 to 5 ইয়ার্স থেকে, ডিপেন্ড করে কি ধরনের কোয়ালিটি স্যাটেলাইটের। তো এগুলো সবকিছুই আপনার ডিজাইন প্রসেস এবং স্যার যে টিআরএল লেভেল দেখিয়েছেন, এগুলো সবকিছু ওই সিস্টেমগুলো ফলো করে তারপরে তারা হয়তো আলটিমেট একটা ডিসিশনে আসেন। Sorry, I cannot stop my curiosity. So one more question is, other than the base station, is there any network established between satellite to satellite? যেটা বোধহয় ইন্টারস্যাটেলাইট লিংক যেটা বলছে সেটা হলো যে ইন্টারস্যাটেলাইট লিংক। Yeah, there are intersatellite links. The satellite মধ্যে connection. That's how the Iridium network, for example, the Iridium satellite network, the voice communication জন্য, that's how it is built. যে ওরা satellite to satellite communication link আছে। Okay, thank you. In fact, if you are using a satellite network, এখান থেকে যদি একটা কল করা হয় ফোনে and it goes to Bangladesh, তাহলে দুই ভাবে যায় এটা। একটা ভাবে হলো এখান থেকে স্যাটেলাইট মাথার উপরে যেটা আছে সেটার কাছে চলে যাবে, এবং the call will be transferred from satellite to satellite until it hits Bangladesh, তারপরে কলটা ওখানে গ্রাউন্ড স্টেশনে হিট করবে। সুতরাং definitely there are links between the satellites. But if it loses the link between the ground station and the satellite, is there any way to identify that one of the satellite lost his communication or something like this? আসলে ইন্টারস্যাটেলাইট লিংক গুলি খুব স্টেবল, কারণ ওখানে তো ওয়েদার ইম্পেয়ারমেন্টস অত বেশি নাই। স্যাটেলাইট কমিউনিকেশন যেটা লুজ করে সেটা গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইট, এখানে তো ওয়েদারের জন্য এফেক্টেড হয় চ্যানেলটা। আমি অবশ্য মানে ফিজিক্যাল লেয়ার চ্যানেলে অত বেশি এক্সপার্ট না, কিন্তু দ্যাটস হোয়াট আই নো যে ওই চ্যানেলটাই এফেক্টেড হয় ওয়েদারের জন্য।
ওইটা কি রিপোর্ট করার কোনো ব্যবস্থা আছে স্যাটেলাইট টু স্যাটেলাইট? স্যাটেলাইট টু আপনার স্যাটেলাইট যারা জি। রিপোর্ট করে তারা হয়তো নেটওয়ার্ক অপারেটর যে আছে, ইরিডিয়াম যেমন যে অপারেট করে, তার কাছে ওই সব ডেটা আছে আর কি, কোন স্যাটেলাইট লিংক কত কত ইন্টেন্সিটিতে কাজ করছে, কিরকম কোয়ালিটি এসব আছে। আমার আসলে স্পেসিফিক কোশ্চেনটা ছিল যে একটা স্যাটেলাইট সে নাম্বার 1 that lost communication between the ground station and the satellite. Now, satellite number 2, is it reporting to another ground station or the same ground station that satellite number 1 lost its communication between ground and the satellite? জি, আমি একটু অ্যাড করতে পারি স্যারের সাথে। স্যার খুব নাইসলি এক্সপ্লেইন করেছেন। এটা যখনই আপনি একটা স্যাটেলাইট কনস্টেলেশন নিয়ে কথা বলতেছেন, যদি আপনার একই স্যাটেলাইটের কনস্টেলেশনের কথা বলা হয়, ধরেন স্টারলিংক এর কথা আমি বলতেছি, অথবা আপনার OneWeb যেটা ইউকে থেকে লঞ্চ করা হচ্ছে, অথবা অ্যামাজন কুইপার লঞ্চ করতেছে। তো যদি একই কনস্টেলেশনের মধ্যে থাকে, তাহলে আসলে এটা একটা নেটওয়ার্কের মতো আপনি চিন্তা করতে পারেন। যে আপনার যদি কোনো একটা পার্ট যদি নন অপারেশনাল হয়, সঙ্গে সঙ্গেই আপনার বিভিন্ন মেথোডোলজি আছে যার মাধ্যমে সে আসলে আপনার যেই আপনার মনিটরিং স্টেশন আছে, গ্রাউন্ড মনিটরিং স্টেশন আছে, ইন্টার স্যাটেলাইট লিংক আছে, তারা নিজেরা কোঅপারেট করে। সেজন্য নেটওয়ার্ক প্রোটোকল আছে আপনার, যেগুলা মানে কম্পিউটার সায়েন্সের যে নেটওয়ার্ক প্রোটোকল, সেগুলো ওইখানে একইভাবে অপারেবল। সো তারা Thank you. I got my answer. শেয়ার করে এবং জি। আমার একটা কোশ্চেন ছিল কাইন্ড অফ নন টেকনিক্যাল কোশ্চেন টাইপের আর কি, মানে ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ বোঝার জন্য আর কি। হ্যাঁ, যে জিনিসটা ছিল যে বাংলাদেশে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো একটা, এবং 2 নাম্বারটা ইন প্রসেসে আছে, সার্ভে হচ্ছে, এরকম খবরে দেখতে পাই আর কি। তো স্যাটেলাইট এক্সপার্ট যারা আছেন এখানে, তাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে এরকমের যে এই যে স্যাটেলাইট গুলো বাংলাদেশ ওন করছে বা চেষ্টা করছে আর কি, তো সেইখানে তার পজিশন, লোকেশন, সেগুলো বাংলাদেশের ইকোনমিক বা বাংলাদেশের পার্সপেক্টিভে তার ইম্প্যাক্টটা কি রকমের, তার ব্যবহারটা, তার ইউজটা কি রকম, সেই বিষয়ে কোনো কিছু বলা বা আলোকপাত করা মানে করতে পারেন কিনা আজকের এক্সপার্টদের কাছে আমার এই কোশ্চেনটা। আসলে আমার মনে হয় যে আমি অ্যাট লিস্ট কমেন্ট করবো না, কারণ এটা একটু পলিটিক্যাল ইস্যু এই জিনিসটা। হ্যাঁ, আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে জানতে চাচ্ছি, নট পলিটিক্যাল ইস্যু। আচ্ছা, ওটা কি ফাইন্যান্সিয়ালি, মানে কোশ্চেনটা কি যে ওটা কি ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটটা? না, আমি সেরকম না, আমি জানতে চাচ্ছি যে এখান থেকে ফাইন্যান্সিয়াল তো অবশ্যই ব্যাপার আছে, যে তারা বাংলাদেশ সরকার একটা ব্যাপক অ্যামাউন্টের টাকা এখানে ইনভেস্ট করছে। আমি জানতে চাচ্ছি সেখান থেকে যে পজিশনে, যে লোকেশনে, যে অরবিটে যে জিনিসটা আছে এখন এই মুহূর্তে, কিংবা পরে যেটা প্ল্যান করা হচ্ছে, সেখান থেকে বাংলাদেশের ওভারঅল ইকোনমিক ডেফিনেটলি তার বেনিফিটটা কি, বা সেখান থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে বা হবে, বা এখানকার মানে ওই ফিচার গুলোকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা আর কি। আসলে একটা জিনিস হলো যে আমরা এই অরবিটটাকে লিজ করতে হয় অথবা ভাড়া নিতে হয় একটা সার্টেন পয়সা দিয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে অরবিটটা, সেটা বোধহয় লিজ নিয়েছে রাশিয়ার কোন এক জায়গা থেকে বোধহয়, আমি অবশ্য নামটা তো খেয়াল নেই, ওখান থেকে লিজ নিয়েছে, এবং যার জন্য যে জাহেদ বোধহয় বলছিল যে এলিভেশন অ্যাঙ্গেল এটা সেটা আর কি। তো ওগুলি বোধহয় এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশের সঙ্গে অত বেশি অ্যালাইন না বোধহয়, কিন্তু বাংলাদেশে বোধহয় ফুল কভারেজ আছে। জাহেদ, ডু ইউ নো মোর অ্যাবাউট দোজ এলিভেশন স্টাফ? জি, এটা বাংলাদেশে ফুল কভারেজ আছে, কারণ এটা আপনার এশিয়া প্যাসিফিক রিজিয়নের ওইদিকে বিশ্বরেখার এশিয়া প্যাসিফিক রিজিয়নে লঞ্চ করেছে। তো বাংলাদেশে ফুল কভারেজ থাকার কথা এবং বেশ ভালো কানেকশন থাকার কথা। তো আমি কিছু বলতে পারি, মানে ফিচার নিয়ে যেহেতু বললেন, তো আপনার স্যাটেলাইটের অ্যাডভান্টেজ বলতে গেলে আপনার যেই ধরেন স্যার যেটা বললেন যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং হচ্ছে আপনার সিকিউর কমিউনিকেশন। এখন যদি আপনার ডিফেন্স বা এই ধরনের কোনো পারপাসে আপনার যদি সিকিউর কমিউনিকেশন করতে হয়, তাহলে আপনাকে একটা থার্ড পার্টি অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে আপনার সেটা কিনতে হবে, অথবা কোনো সিকিউর ট্রানজাকশন আপনাকে করতে হচ্ছে, ব্যাংকিং ট্রানজাকশন। তো সেই রকম পারপাসে যদি ন্যাশনাল কোনো ইন্টারেস্ট থাকে, মেইনলি আপনার ন্যাশনাল অথরিটি গুলা ওই পারপাস গুলাকে হাইলাইট করে তারা নিজেরা এই ধরনের স্যাটেলাইট লঞ্চ করে। এটার ইকোনমিক বেনিফিট অবশ্যই আছে, যদি আপনি ধরেন সেই ব্যান্ডউইথটাকে আপনি যদি ভাড়া দেন, যে কোনো পারপাসে হতে পারে, যে অন্য কোনো থার্ড পার্টিকে আপনি সেটা বিজনেস পারপাসে ভাড়া করতে পারেন, সেটা একটা হতে পারে। তো মেইনলি এটা মেইন ইন্টারেস্ট হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, যে আপনি সিকিউর কমিউনিকেশনের জন্য, যেখানে কেউ আপনাকে ইভেসড্রপ করছে না, কোনো ধরনের কোনো ইস্যুস থাকতেছে না,
সেই পারপাসে আপনি এটা একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কজ আর কি। রাইট, তো এখন ডেফিনেটলি স্যাটেলাইটের তো স্পেসিফিক কিছু যে অরবিট অনুযায়ী যে কি ধরনের ডেটা কমিউনিকেশন সে করবে, তো সেই পার্সপেক্টিভে যে প্রথম যে লঞ্চটা করলো বঙ্গবন্ধু 1, তো এইটা কি কি ধরনের ডেটা প্রোভাইড করতে পারে এবং সেইটা বাংলাদেশের পার্সপেক্টিভে কোন কোন সেক্টর গুলোকে কাভার করে সেটা একটু বলা, এবং পরের যেটা মানে সার্ভে হচ্ছে সেটা আসলে কোন জায়গাগুলোকে কাভার করে, এরপর যদি জানা থাকে তাহলে একটু এক্সপ্লেইন করতে পারেন আর কি। আচ্ছা, যে কোনো ধরনের আপনার ধরেন টিভি ব্রডকাস্টিং, এটা একটা কমন ওয়ে, যে টিভি ব্রডকাস্টিং, তারপর সিকিউর কমিউনিকেশন, এরপর যেহেতু জিও আপনার এটা সাধারণত সার্ভেইলেন্সের জন্য ইউজ করা যায় না, মানে অনেক লো আর্থ অরবিট স্যাটেলাইট দরকার হয় সার্ভেইলেন্স করার জন্য, রিমোট সেন্সিং, ওয়েদার ফোরকাস্টিং, এগুলার জন্য মূলত আপনার লো আর্থ অরবিট স্যাটেলাইটই এখন মোস্টলি প্রেফারেবল আর কি, যেহেতু সেগুলো অনেক ক্লোজ টু আর্থ। তো আর আমি আসলে এই ডাটাগুলো মনে হয় সফিস্টিকেটেড, খুব একটা অ্যাভেলেবল না। আচ্ছা দেখি আমি একটু বলি, ওটা বাংলাদেশে তো আগে যেটা ছিল, যে স্যাটেলাইট গুলো আমরা ইউজ করতাম সেগুলো হলো 63 ডিগ্রিতে, ওগুলোর সাথে কানেক্টেড আর্থ স্টেশনের সংখ্যা অনেক বেশি, সেই কারণে টেলিকমিউনিকেশনের জন্য খুব ভালো মতো ইউজ করা যেত। কিন্তু এখন যে অরবিটটা পাওয়া গেছে সেটা বোধহয় 119 ডিগ্রিতে। সো ওই অরবিটে যে স্যাটেলাইট আছে তার সাথে কানেকশন করতে গেলে আর্থ স্টেশনের অ্যান্টেনাটাও ওটার সাথে অ্যালাইন করে ওইদিকে থাকতে হবে আর কি। সো 119 ডিগ্রিতে কানেক্ট করে এরকম আর্থ স্টেশন বা এই ডিগ্রিতে কানেক্ট করা ইন্টারেস্ট আছে, সেরকম আর্থ স্টেশনের সংখ্যা খুব কম। তো এই স্যাটেলাইটটা মূলত প্রেস্টিজের জন্য, এবং এখন মোস্টলি ইউজ হচ্ছে ব্রডকাস্ট স্যাটেলাইট হিসেবে। আগে যেসব স্যাটেলাইট চ্যানেলগুলো বাংলাদেশে আছে এরা সব সিঙ্গাপুর বা অন্যান্য জায়গা থেকে বা ইন্ডিয়া থেকে অন্য সব জায়গা থেকে ব্রডকাস্ট করতো। এখন প্রায় 100% এটাই ইউজ করে, যার ফলে এইদিকে হয়তো বেশ ভালো কিছু টাকার সাশ্রয় হয়েছে। কিন্তু এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা না এসব জানা খুব কঠিন, কারণ হলো এই সমস্ত ডেটা কোনোভাবেই বাইরে আসে না আর কি। বাট এনিওয়ে এর দ্বারা মোটামুটি এখন কিছু উপকার পাওয়া যাচ্ছে, কতটা পাওয়া যাচ্ছে বলা মুশকিল। আমি একটু বলি আর কি, আসলে একটা সময় ছিল যখন আসলে মানে লং ডিস্টেন্স কমিউনিকেশন বলতে আসলে আমরা স্যাটেলাইটের উপরে সোলি ডিপেন্ড করতাম। তো এই জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো ছিল তখন ইভেন আপনার ওই লং ডিস্টেন্স কল করার কাজে ইউজ করা হতো। কিন্তু ওভার দ্য টাইম আসলে জিও স্টেশনারি এই স্যাটেলাইট গুলো ফাইবারের এত বিস্তৃত, সাবমেরিন কেবল অল থ্রু দ্য ওয়ার্ল্ড এত হয়েছে যে আসলে এই জিও স্টেশনারি স্যাটেলাইট গুলোকে টেলিকমের কাজে আসলে ওভাবে ইউজ করা আর সম্ভব না। আর প্রথমে আমি লেটেন্সির কথা বলছিলাম, যে লেটেন্সি এত বেশি যে আজকে লাইক আমি যখন নর্থ আমেরিকা থেকে কথা বলবো, আমার সেই কথা বাংলাদেশে শুনতে হলে একটা লম্বা সময় লাগবে। সো বেসিক্যালি পিওর টেলিকমের জন্য আসলে এই স্যাটেলাইট গুলো আজকাল আর ইউজ করা হয় না। যদিও আমার মনে আছে যে আমরা যখন বাংলাদেশে ছিলাম একসময় সুন্দরবন এবং সেন্ট মার্টিন আইল্যান্ডে কানেক্ট করার জন্য জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা ইউজ করতাম, বাট ওভার দ্য টাইম এগুলোর আসলে ইউজ অনেক কমে গেছে। এবং বাংলাদেশে এখন যে স্যাটেলাইট ইউজ করা হয়, যদিও প্রথমে আমি ডটেড লাইনে পড়েছিলাম যেগুলো কি কাজে ইউজ করা হবে, যে লাইক ফর এক্সাম্পল টিভির কাজে ইউজ করা হবে, ইমার্জেন্সি কমিউনিকেশনের কাজে ইউজ করা হবে, টেলিকমের কাজে ইউজ করা হবে। তো আমরা টেলিকমের কাজে এটাকে ইউজ করার পোর্শনটা বোধহয় বাদ দিতে পারি। আমার ধারণা ইমার্জেন্সি কমিউনিকেশন স্টিল উই ক্যান ইউজ দিস ওয়ান, বাট অফ কোর্স নাও দে আর ইউজিং ইট ফর টিভি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, এই লিও মিও গুলো যখন আসলো বাজারে তখন প্রথম থেকে ওরা খুব ভালোই সাড়া ফেলেছিল, কিন্তু মাঝখানে প্রায় সবাই আনসাকসেসফুল, অলমোস্ট বিদায় হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বাট ইদানিং আবার দেখতে পাচ্ছি যে গ্লোবাল স্টার এদের স্টক গুলো অনেক দাম বাড়ছে, তাতে মনে হচ্ছে যে বোধহয় এই জিনিসগুলোর ব্যবহার এবং ব্যবসা বাড়ছে। তো সেই সম্পর্কে কিছু কি আতিক বলতে পারেন, যে ব্যবহার কেমন করে বাড়ছে, যে এদের শেয়ারের দামটা অনেক বেড়ে যাচ্ছে? আসলে শেয়ার দামটা আমি ঠিক জানি না, কিন্তু একটা জিনিস হলো যে ইটস এ ইউবিকুইটাস নেটওয়ার্ক, এখন সবাই ওটা কানেক্ট করার জন্য লাগবে। হ্যাঁ, জাস্ট লুক এট ফর এক্সাম্পল ফ্লাইটস। হ্যাঁ, আমাদের ফ্লাইটে আমরা প্লেনে যাই, আগে তো কানেকশন ছিল না, তারপরে আস্তে আস্তে কানেকশন হলো। তো এগুলি যখন আস্তে আস্তে আরো ফ্লাইটে প্রচুর ওয়াইফাই ইউজ হবে, সবাই ইউজ করতে শুরু করবে, যখন দাম কমে যাবে এটা, তখন ইনফ্যাক্ট স্যাটেলাইটের কিন্তু ইউজ বেড়ে যাবে আসলে। হ্যাঁ, তারপরে বিভিন্ন রিমোট জায়গাতে স্যাটেলাইট ছাড়া কোনো গতি নেই আসলে। আর সবাই তো এখন চাচ্ছে সবকিছু ওই ইন্টারনেট প্রোটোকলে কানেক্ট করার জন্য, তাহলে তোমার অনেক রকম অ্যাপ্লিকেশন
রান করা যায় আর কি। আমার মনে হয় ওইটা একটা লিঙ্ক হতে পারে যে উই আর ট্রাইং টু ইউজ মোর স্যাটেলাইটস, যার জন্য এটা ডিমান্ড হচ্ছে। এখন যেমন যে কতগুলি স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে টু জাস্ট টু প্রোভাইড ইন্টারনেট কানেক্টিভিটি, আর কিচ্ছু না। হ্যাঁ, খুব নিচে থাকবে, ক্যালিফোর্নিয়া যেমন কতগুলি আছে প্রজেক্ট, একদম একদম কাছে থাকবে আর্থের, এবং জাস্ট ইন্টারনেট প্রোভাইডার, আর কিচ্ছু না, আর কোনো কাজ করবে না। আই থিঙ্ক দোজ মাইট বি দ্য রিজনস যে স্যাটেলাইটের ডিমান্ড হয়তো আস্তে আস্তে বাড়বে আসলে। ওরা যেমন বলে যে একটা যেমন কথা আছে ইন্টারনেট ফ্রম দ্য স্কাই, এখন যেমন আছে না আমি ইন্টারনেট পাচ্ছি সেলফোন টাওয়ার থেকে, তখন বলে ইন্টারনেট ফ্রম দ্য স্কাই, মানে উপর থেকে আসবে আর কি ইন্টারনেট কানেকশনটা। জাহিদ, আই থিংক ইউ ওয়াজ ট্রাইং টু সে সামথিং। জি, আমি একটু অ্যাড করতে পারি স্যারের সাথে। আপনার মানে নেক্সট 5 to 10 ইয়ার্স এর মধ্যেই আপনার ইন্টারনেট, মানে স্যার যেটা বললেন যে স্পেস থেকে আসার মানে অলমোস্ট অনেকগুলো বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন, স্পেস এক্স, তারপরে ওয়ান ওয়েব, এরা অলরেডি গত 5-7 বছর ধরে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন। তো সেই কারণে এবং টেকনোলজিক্যালি এই রিসার্চের মাধ্যমে তারা অলরেডি ডেমনস্ট্রেট করেছেন যে এটা ভেরি মাচ ভায়াবল। এবং আমি ব্যক্তিগতভাবে আরো 2-1টা কোম্পানি জানি যারা নেভিগেশনের জন্য এই স্যাটেলাইট গুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে, যে যেহেতু এত একজন ইউজার যে কোনো একটা গিভেন টাইম পয়েন্টে হয়তো 30 থেকে 40টা স্যাটেলাইট ইজিলি দেখতে পারবে হয়তো নেক্সট 5 ইয়ার্স পরেই। তো সেগুলা দিয়ে অন্য আরো কিছু করা যায় কিনা, যেমন ধরেন আপনি নর্মাল যদি চিন্তা করেন সার্ভেইলেন্স, রিমোট সেন্সিং, এগুলা অলরেডি করছে সবাই। যে কোনো জায়গাতে আপনার সার্ভেইলেন্সের জন্য আপনার লিও স্যাটেলাইট, যেহেতু এগুলো খুব ক্লোজ টু আর্থ, আপনার খুব আপনি অবজেক্ট ডিটেকশন এবং ধরেন ভিজিটেশন, ল্যান্ড সার্ভেইং, তো এবং যেহেতু এখন এআই মেশিন লার্নিং আছে, তো সেগুলো যদি টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে এইখান থেকে অনেক অ্যাপ্লিকেশন মানে অলরেডি গত 4-5 বছরে বা 7-8 বছরে অলরেডি আসছেই। তো সেটা ধরেন একটা ইন্টারেস্টিং টপিক। তারপর ধরেন ওয়েদার ফোরকাস্টিং আদার মিনস আছে। তো সেগুলা যদি এরকম হয় যে রেডিও অকাল্টেশনের মাধ্যমে রেডিও ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করে ওরা হয়তো দেখে যে সার্টেইন ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা কোরিলেট করে আপনার ওয়েদার, আয়োনোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এগুলাকে ক্যারেক্টারাইজ করার জন্য, তখন সেগুলাকে অ্যানালাইসিস করে আপনার মেট্রোলজিক্যাল ইনস্টিটিউটগুলো তারা হয়তো আরো বেটার ওয়েদার প্রেডিক্ট করতে পারে। তো এগুলা হচ্ছে কিছু টপিক যেগুলো নিয়ে কাজ করছে রিসার্চাররা, এবং অলরেডি কিছু সলিউশন এক্সিস্ট করতেছে। আতিক, আমার একটা প্রশ্ন আমি একটু অ্যাড করি নাজুল ভাই, সেটা হচ্ছে যে স্টারলিংক এর ব্যাপারে আর কি। আসলে আমাদের কানাডাতে স্টারলিংক কমার্শিয়ালি অ্যাভেলেবল, নর্দার্ন কানাডাতে। তো আমি ইন্টারনাল কিছু পেপার দেখেছিলাম, যেহেতু আমি যে কোম্পানিতে কাজ করি তাদের সাথে আসলে ডাইরেক্ট এক ধরনের কম্পিটিশন আছে স্টারলিংক এর। কিভাবে? সেটা হচ্ছে যে আমরাও আসলে চেষ্টা করি রিমোট এরিয়াতে কভার দেওয়ার জন্য তাদের ইন্টারনেট নিড এবং তাদের সেলফোন নিড, বাট একই সাথে দেখা যাচ্ছে যে স্টারলিংক ওই এলাকাতে আপনার কমার্শিয়ালি অ্যাভেলেবল। এবং ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনার স্টারলিংক যে ধরনের প্যাকেজ তারা অফার করছে এখন, তা হচ্ছে যে লাইক 20 Mbps কানেকশন এবং 99% অ্যাভেলেবিলিটি, এবং ওরকম রিমোট কোনো একটা এলাকাতে যেখানে আসলে সেলফোন কাভারেজ বা ইন্টারনেট কাভারেজ বা ইয়ে নিয়ে যাওয়া অসম্ভব, ফাইবার অপটিক নিয়ে যাওয়া অসম্ভব, সেখানে এই ধরনের কোম্পানিগুলো ভালোই করছে। সো আমি পার্সোনালি খুবই আশাবাদী যে ভবিষ্যতে এটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই একটা বিপ্লব নিয়ে আসবে। আতিক, আমার একটা প্রশ্ন, এটা একটু অন্যরকম প্রশ্ন হবে। আমরা এখন প্ল্যানেটারি সিভিলাইজেশন থেকে বের হয়ে যাচ্ছি, সম্ভবত ইলন মাস্ক মার্সে আমাদের বাড়িঘর হবে, তো স্টেলার সিভিলাইজেশন বা কসমস সিভিলাইজেশনে আলটিমেটলি হয়তো যাব। স্টেলার সিভিলাইজেশনে যাওয়া মানেই আমরা মাল্টি প্ল্যানেটারি স্পেসিস হয়ে যাব, তখন এক প্ল্যানেটের না। তো ইন দ্যাট কেস মার্সে এখন যেহেতু কথাবার্তা চলতেছে, তোমার কি এমন কোনো গবেষণা নাসা চলতেছে যে মার্সে ইভেন্চুয়ালি এরকম হইলে আমাদের কমিউনিকেশনটা কিভাবে হবে বা কি হবে? আসলে মার্সের সঙ্গে সমস্যা হলো রিয়েল টাইম কমিউনিকেশনের, যে মার্স হলো অনেক দূরে, এট দ্য স্পিড অফ লাইট গেলেও ওখানে বহু সময় লাগে যেতে। তো যার জন্য যে প্রোটোকল যেটা দরকার, হ্যাঁ, সেই প্রোটোকলটা অলরেডি ডেভেলপ করা হয়েছে অনেকটা, যে টিসিপি আইপি যেগুলো আমরা ইউজ করি সেটা সুটেবল না স্পেসের জন্য লং ডিস্টেন্স হলে। কারণ টিসিপি আইপি বেসড অন অ্যাকনলেজমেন্ট। তোমাকে আমি বললাম যে নাজমুল কেমন আছো, তুমি বললে ভালো আছি। আমি বললাম যে ওয়েদার কেমন, তুমি একটা ওয়েদার বললা। এই যে ইন্টারাক্টিভ, এটা স্পেসে সম্ভব না, কারণ খুব বেশি দূরে ওটা।
তো যার জন্য ওদের অন্যান্য প্রোটোকল বানিয়েছে, কিন্তু আসল সমস্যা হলো যে ডিস্টেন্স ওইটা তো আর কমাবার কোনো উপায় নেই। তো সেটা সেজন্য আর কি ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন বোধহয় মার্সের সঙ্গে ওরকম করে করা খুব কঠিন হবে, কিন্তু কমিউনিকেশন তো করাই যায়, সমস্যা নাই আসলে। আমার একটা বজলু ভাই আনমিউট করেন প্লিজ। আমার কোশ্চেনটা হচ্ছে যে ইনডোর কমিউনিকেশনের ক্ষেত্রে যে ফাইবার অপটিক্স বা অন্যান্য যে ইন্টারনেট ব্যবস্থা আছে, প্রোটোকল আছে, তার পাশাপাশি স্যাটেলাইটের কমিউনিকেশন ক্ষেত্রে স্যাটেলাইটের ইম্প্যাক্টটা কি রকমের আর কি ইনডোর কমিউনিকেশনের ক্ষেত্রে, ইনডোর ইনসাইড দ্য বিল্ডিং বলতেছি আর কি। আসলে ইনসাইড দ্য বিল্ডিং এ তো ওয়াইফাই এত বেশি স্ট্রং, এত বেশি এত ইনএক্সপেন্সিভ যে ওটার সঙ্গে স্যাটেলাইট কম্পিট করে পারবেন ইনডোরে, এটা অসম্ভব ব্যাপার একদম। আর স্যাটেলাইটের সিগন্যাল অত ইনডোরে অত বেশি স্ট্রং ও থাকে না, ওটা তো অন্যরকম ফিজিক্যাল লেয়ার ইউজ করে আসলে, এটা ওপেন চ্যানেল লাগে আসলে। ইনফ্যাক্ট ইফ ইউ আর ড্রাইভিং এ কার, অনেক সময় দেখা যাবে যে ইফ ইউ আর গোয়িং থ্রু এ tunnel, for example, right? I mean, you lose complete connections. Sometimes if there are tall buildings around in New York, you lose connection. So ওইটা আসলে লাইন অফ সাইট বলে, যেটা অনেকটা ওইটা এক্সপেক্ট করে আর কি এখন পর্যন্ত স্যাটেলাইটটা। শিওর। আতি কারেক্ট কোশ্চেন। তো তোমরা যে এত স্যাটেলাইট পাঠাইতেছো হাজারে হাজারে লক্ষ লক্ষ, এই গার্বেজ গুলা নামাবা কেমনে পরে উপর থেকে? দুনিয়া তার এটা তো শেষ করছো আবর্জনা দিয়া, এখন স্পেসও আবর্জনা ভরে দিচ্ছ, ওগুলার কিভাবে সরাবা? আসলে এটা নিয়ে মাঝে মাঝে কথা হয় আর কি। তো এখন পর্যন্ত স্পেসে ওই প্রবলেম নাই। ওখানে একটা কথা বলে গার্বেজ কালেকশন বলে। তো নিয়ম যেটা সেটা হলো যে দ্যাট অ্যাকচুয়ালি নিজে নিজে পুড়ে যায়, আসলে গার্বেজটা পুড়ে যাওয়ার কথা আসলে। হ্যাঁ, যখন আর্থ থেকে যখন আসে তখন ফ্রিকশনের জন্য এটা পুড়ে নষ্ট হয়ে যায় আসলে। আদার ওয়ে ইজ টু স্টিয়ার ইট অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। তুমি যে স্টিয়ার করো, তোমার একটা স্যাটেলাইট মনে করো যে লাইফ শেষ অথবা হোয়াট এভার ইট হ্যাপেন, ইউ স্টিয়ার ইট অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। ওটা অন্যদিকে চলে গেল, ওটা চলে গেল আর কি, যেতে থাকলো, কোন দিকে যাবে ঠিক নাই কোনো, কারণ ওইদিকে তো একবার অন্যদিকে পাঠাই দিলে যেতে থাকবে। এই আর কি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট দি এখন পর্যন্ত আমি যে দেখতেছি এই গার্বেজ কালেকশন আর কি। বজলুল করিমের কোয়েশ্চেনের অ্যান্সারে আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে আসলে স্যাটেলাইট টু আর্থ বা আর্থ টু স্যাটেলাইট যে কমিউনিকেশন করা হয়, যে KU ব্যান্ড বা C ব্যান্ড, এগুলো হচ্ছে আসলে মাইক্রোওয়েভ স্পেকট্রামের মাইক্রো ফ্রিকোয়েন্সির, যে লাইক 12 to 18 বা 26 to 40 গিগাহার্টজ বা নিচের দিকেও আছে। কিন্তু ওই স্পেকট্রামের ওয়েভলেংথ গুলো যেহেতু ছোট, এগুলো যখন ওয়াল দিয়ে পেনিট্রেট করে আসলে ওগুলো কনজিউম হয়ে যাবে। তো যে কারণে ওই যে ভাই যেটা বললেন যে ওইটা আসলে লাইন অফ সাইট টেকনোলজিতে কাজ করে, সো তার আউটডোর হতে হবে আর কি কানেকশনের জন্য, এবং ওপেন স্কাই হলে সেটা ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেকশন হবে। আর ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য যেগুলো ইউজ করা হয় 600-700 মেগাহার্টজ বা 1.8 মেগাহার্টজ, এগুলো হচ্ছে গিয়ে ওয়েভলেংথ বড়, এগুলো বিল্ডিং এর ভেতরে পেনিট্রেট করে অনেক ইজিলি, সো ওগুলো হচ্ছে গিয়ে ওয়্যারলেস স্পেকট্রাম। থ্যাংক ইউ। আচ্ছা, তারিক ইসলাম উনি একটা কোশ্চেন করেছেন, আপনি কি আছেন তারিক ইসলাম? হ্যাঁ, আমি আছি। জি, আপনার কোশ্চেনটা যদি করেন প্লিজ। No, I think I was more of a listening. আমার কাছে যেটা মনে হয়েছে, thank you Atik bhai এবং also Jahidul bhaiya and Mushur for your very enlightened presentations. I'm more on the people side of it, basically, the technological innovations and trends that you have mentioned is really those who are already have connections and how to really make it uninterrupted and hands-off and other things, the technological solutions that you are talking about. I was just thinking that how this gonna really benefit the disaster vulnerable people who are maybe surviving in a very isolated island where no other physical communications, but satellite brings a lot of promise to really connect them and provide them the early warning solutions, early warning informations to safeguard their lives and other things. We sector, what are the innovations or trends that are going on? Let me tell you one background kind of things. If I take 1 minute on that, I was working in Iraq during this ISIS period, and we are challenged at some point to reach out people in Mosul who are under the confinement of ISIS.
and the local towers are switched off, so internet was not there. But we need to really reach out to them by any means on a situations when the Mosul Dam was really about to be, was in the hands of ISIS. You know, they are going to destroy the Mosul Dam, and people supposed to be washed out within 4 hours of 4 hours of notice kind of things. So at that time, I dealt with actually some US companies who were affiliated with NASA, as well as US Army Corps of Engineers was also working. I was then leading the task on behalf of UN system over there, and we reached out. And that time I felt that yes, satellite communications really brings probably the only way forward when people are stranded in such situations, kind of things. And I was just thinking, this is an area, a lot of untapped potentials. And one of the issues that for Bangladesh or other poor countries is cost-efficient way of how this satellite-based services can be really delivered on the ground, kind of things. এবং ওইখানে যদি কোনো রকম কোনো recent trends and solutions are there, I'll be more than happy to be. Will be benefited out of it, kind of things. So that was my point. Actually, I can get started. If in those situations, if you want to reach a larger audience, যে এখন ড্যাম ভাঙা হবে, যে কোনো ভাঙা হতে পারে, why don't you evacuate? That's the sort of thing you are talking about, the disaster scenario. তো ওইটার জন্য তো একটা উপায় আছে যে you broadcast it over the television চ্যানেলে, যেটা আর কি আমরা অলরেডি ইউজ করি স্যাটেলাইটে গিয়ে টেলিভিশন চ্যানেলের জন্য। আরেকটা হতে পারে যে you broadcast it for the internet people, কিন্তু ওইটা করা একটু কঠিন, কারণ হলো যে if you want to reach those people, they must already have a receiver and a dish and everything to communicate with the satellite. সেটা তো এখনকার স্টেজে সবার কাছে নাই আসলে। তো সুতরাং it becomes harder directly মানে কাউকে বলা আর কি ব্রডকাস্ট করে ইন্টারনেট থ্রু দিয়ে, কারণ সবার কাছে স্যাটেলাইট ইন্টারনেট নাই আসলে। আমি একটু অ্যাড করতে পারি, জাস্ট রিসেন্ট একটা, আপনি টেকনোলজির কথা যেহেতু জানতে চাইলেন, রিসেন্ট একটা টেকনোলজি, সেটা গ্যালিলিও, যেটা ইউরোপিয়ান গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। সেখানে একটা সার্ভিস রাখা হয়েছে, সেটার নাম হচ্ছে সার্চ এন্ড রেস্কিউ সার্ভিস, SAR বলে। এটা জাস্ট রিসেন্টলি অপারেশনাল শুরু হয়েছে। তো সেখানে যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ইউজার থেকে সাধারণত জিপিএস রিসিভারগুলো প্যাসিভ, আপনি শুধু ডাটা রিসিভ করবেন, কিছু ট্রান্সমিট করবেন না। তো কিন্তু এই গ্যালিলিও স্যাটেলাইটের যেগুলো সার্চ অ্যান্ড রেস্কিউ রিসিভার হবে, সেগুলো আসলে ট্রান্সমিটার টু সাম এক্সটেন্ট। ধরেন আপনি ডিজাস্টার সিচুয়েশনে, আপনি হয়তো আপনার শিপ ডুবে যাচ্ছে, তখন আপনার ইমিডিয়েটলি কোনো বিকন সেন্ড করতে হবে। তো সেটাকে অ্যাড্রেস করার জন্য সার্চ এন্ড রেস্কিউ যে কোনো সিচুয়েশনে হতে পারে। তো আপনি বিকনটা যখন আপনি ট্রান্সমিট করবেন, তখন সে সরাসরি গ্যালিলিও স্যাটেলাইটের সাথে, কারণ গ্যালিলিও স্যাটেলাইট এখন 24টা স্যাটেলাইট মিডিয়াম আর্থ স্টেশনে, এমইও অরবিটে আছে। তো সেই কারণে সবসময়ই আপনারা অ্যাট এ টাইম আপনি 6টা বা 8টা স্যাটেলাইট দেখতে পাবেন যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো লোকেশন থেকে। তো যখন ওই বিকনটা সে ইনজেক্ট করবে, তখন সরাসরি স্যাটেলাইট সেটা রিসিভ করবে এবং ইমিডিয়েট যেটা তার নিয়ার বাই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভিস আছে, সেখানে সেটা ফরওয়ার্ড করবে এবং সঙ্গে সঙ্গে তখন হয়তো উইদিন 1 to 2 couple of minutes সেটা নোটিফাই হয়ে যাবে। ইউজারের পজিশন, যে পিন পয়েন্টের যে পজিশন, সেই পজিশনটাও তারা জেনে ফেলবে যে এইখানে হচ্ছে ইউজার আছে এবং এখানে একটা ডিস্ট্রেস কল আসছে। তো এটা একটা রিসেন্ট টেকনোলজি, সেটা হয়তো বাংলাদেশ, যেমন আমরা ফিশার বোট দেখি যে অনেক সময় তারা হারায় যায়, অথবা অনেক সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আসে। তো সেগুলোর ক্ষেত্রে এটা একটা বিশাল মানে ইমপ্রুভমেন্ট বলা যায়। Thank you, Jahid. Thank you. It's very useful kind of things. But I think I'm just thinking about it came out Atikuzzaman Bhai discussion as a weather, and also when it comes to disaster management, satellite is one of the areas where is being used. And I know that the number of UN agencies also, they are UNSAT and UNITAR, they are working on that things. এবং আমাদের অনেক বাংলাদেশি কলিগসও কাজ করছে actually. One of the BUET student I know who is based in Thailand, Khaled, and he's also working on that areas kind of things. But this is an area where a lot of untapped potentials and needs to be really harnessed to benefit the disaster vulnerable people. The issue is that how it comes in a cost-effective way. That's the main thing, cost-efficient way kind of things.
ওখানে আমরা যেটা ইসে করেছিলাম তখন আমি মসুলে যেটা করা হয়েছিল ফাইনালি আলটিমেটলি ওয়ান অফ দ্য there is number of channels but I really don't know a secret service kind of things, you know, institute they provided us they were the media and they take the information. It's a kind of a protocol that we established where we release informations and we used to get the feedback probably in 12 hours times, but you know, identifying the real people and also getting their feedback kind of things. And I know that the satellite communications was used for that things. We also dropped the leaflets, you know, from the air because television and radio and internet was switched off and all the towers were closed down kind of things. So these people are under real confinement and reaching out to them real time. It was a real mission critical task kind of things at that time. But I understand that similar situations is going on in many other conflict affected countries where people needs to be reached out and at the same time disaster is coming forward and see how satellite communications can provide some solutions to address those challenges. Thank you so much and thanks for your Galileo information. I will certainly look into it. Thanks. থ্যাংক ইউ। আমরা আসলে ওভারটাইম হয়ে গেছে আসলে নাজমুল ভাই, আমরা কি ক্লোজ করব না ডিসকাশন চলতে থাকবে, কারণ ডিসকাশন গুলো খুব ইন্টারেস্টিং। আমার শুনতে ইচ্ছা করছে বাট আমার এই সাবজেক্টটা না, তারপরেও আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আতিক খুব হি ইজ এ গুড স্টোরি টেলার, সে জটিল বিষয় খুব গল্পের মতো বলতে পারে। আতিক চাইলে আমরা আরো একটু থাকতে পারি, যদি আর কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। শফিক কি জিজ্ঞেস করতে চাচ্ছিল শফিক জানি, এবং আর আমরা যাই যতটুকু মানে বলা যায় কি আমরা অত বেশি অজ্ঞ না, বাট শুনে অনেক মানে আগ্রহের সাথে শোনা যায়। এই ধরনের অনুষ্ঠান বোধ আরো বেশি করা যেতে পারে, টেকনিক্যাল প্রেজেন্টেশন সেশন, সেটাই হবে সবার জন্য, সবার কাছে বা যারা উদ্যোক্তা তাদেরকে আমার ধন্যবাদের সাথে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ নাজমুল। আমরা আরো চেষ্টা করব। নকিব কিছু বলবে? নাকিব আনমিউট করতে হবে নাকি? শরীফ কি কিছু সাজেশন দিবে? আর শরীফ আনমিউট করতে হবে। না ইটস ফাইন। তুমি কোনো সাজেশন দিবে ফিউচার ইভেন্ট বা আমরা কি করতে পারি? সরি নাজমুল, হ্যাঁ নাজমুল নকিব বলছি। হ্যাঁ বলো নকিব, তোমার কোনো সাজেশন? আমরা আরো ফিউচার ইভেন্ট করবো বা কেমন লাগলো? হ্যাঁ না, আমি প্রথমেই তো ধন্যবাদ জানাই যে আতিককে আর তারপর অর্গানাইজারদেরকে। শুরুতে আমি আতিককে বলছিলাম যে টপিক নিয়ে বলবা এগুলো তো আমি বুঝি কম, তো আমি তোর শুনলাম। তো আতিক খুব সহজ ভাষায় খুব এগুলোকে এক্সপ্লেন করেছে, প্লাস অন্য যারা জাহিদুল বা মশিউর ওনারা যারা করেছেন, খুব সুন্দর একটা টপিক। আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম তোমরা করতে পারো। আস্তে আস্তে হয়তো অডিয়েন্স অত পাবা না, কিন্তু তারপরেও আমি বলি যে 20+ নট ব্যাড, এবং খুব ভালো এবং সুন্দর আলোচনা হয়েছে। তো অবশ্যই আমি অর্গানাইজারকে ধন্যবাদ জানাবো, এবং তোমরা কন্টিনিউ করো এই ধরনের টপিক নিয়ে, হয়তো আরো আলোচনা হতে পারে। আমার মনে হয় ভালো, দ্যাটস গুড থিং। আমাদের এটা রেকর্ডেড হয়তো পরে দেখা যায় অনেকেই শুনে আর কি পরে। হ্যাঁ, আমরা ইউটিউব চ্যানেলে রেকর্ডটা দিব, তারপরে অনেকেই শুনতে পারবে আর কি। আমি আতিকের কাছে একটু প্রশ্ন করতে চাই। আতিক, আমার একটা নিজস্ব সমস্যা বলি। আমি একটা ব্লুটুথ কিনেছি, বোস ব্লুটুথ। এখন সেটা আমার ফোনের সাথে পেয়ারিং করতে পারতেছি, আমি করছিও, কিন্তু আমার ডেস্কটপের সাথে পেয়ারিং করা যাচ্ছে না। তা আমাদের আইটি কে জিজ্ঞেস করলাম, আইটি বললো এটা একটা ডিভাইস ড্রাইভার ইনস্টল করতে লাগবে। তা আমি অ্যাকর্ডিংলি রিকোয়েস্ট পাঠাইলাম। তা রিকোয়েস্ট আমার ভাইস প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করলো। পরে আইটি থেকে বলতেছে এটা 2-way অ্যাপ্রুভাল, সিকিউরিটির অ্যাপ্রুভাল লাগবে। ওই অ্যাপ্রুভাল আর আসে না, 1 মাস হয়ে গেছে। তো এতে সিকিউরিটির কি প্রবলেমটা আমি বুঝতে পারতেছি না। এটাই কি সিকিউরিটির আসলেও কোনো প্রবলেম আছে?
এই জন্য তো আমি বললাম যে তোমার ওই যে হেডফোনটা স্যাটেলাইটে লাগা দাও, এইসব কিছু ঝামেলা টামেলা নাই ব্লুটুথ করতে। না আসলে আমি মানে সিকিউরিটি সলিউশন গুলো না কোম্পানির উপর ডিপেন্ড করে আসলে। হ্যাঁ, যেমন আমি কাজ করি ইউনিভার্সিটিতে, আমাদের সিকিউরিটি খুব ঢিলা। হ্যাঁ, অনেক কিছু লাগানো যায়, অনেক কিছু করা যায়। আবার আমার ওয়াইফ চাকরি করে গভর্নমেন্টের জন্য আর কি, স্টেট গভর্নমেন্টের জন্য। ওইখানে একটা ও আইটিতেই কাজ করে এবং প্রোগ্রাম ডেভেলপ করে। ও যেমন নিজের কম্পিউটারে সুপার ইউজার পারমিশনটাও পাইতে বহু পারমিশন লাগে, অনেক লোকের ধরাধরি করতে হয়। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই সিকিউরিটি পারমিশন গুলো না মানে কোম্পানি ডিপেন্ডেন্ট আসলে আমার মনে হয় খুব বেশি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে তারা কি পাইছে আমি জানি না, মান্থস ওভার এখনো ইয়া হচ্ছে না আর কি, পেন্ডিং এখন। নাল ভাই, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি আপনার ফোনটাকে ডিসকানেক্ট করে ফেলেন এর সাথে থেকে, ব্লুটুথ থেকে, এবং ডিভাইসটাকে আপনি স্ট্যান্ড অ্যালোন রাখেন এবং তারপরে আপনি ল্যাপটপের সাথে ট্রাই করেন। কারণ আমার কাছে মনে হয় যে বোসের একটা এটা জেনারেলাইজ প্রবলেম, এটা মাল্টিপল এর সাথে কানেক্ট হতে প্রবলেম করে। আপনি এটা দেখতে পারেন আর কি। না, আমার তো ল্যাপটপ না, তো আমি বলতেছি ডেস্কটপে, বুঝছো, ওটা একটা ডিভাইস ড্রাইভার নাকি লাগবে। ও আচ্ছা, ডেস্কটপে আপনার ইয়ে নাই, ব্লুটুথ নাই? না, ব্লুটুথ আছে, তাহলে তো হবে না। ব্লুটুথ আছে সিস্টেমে লেখা আছে ব্লুটুথ, আমি সেটা অ্যাডও করছি, কিন্তু অ্যাড করার পর আমি কানেকশন পাই না। পরে আমি আইটি কে কথা বললাম, আইটি চেক করলে বললো যে একটা ডিভাইস ড্রাইভার ইনস্টল করতে হবে, সেটার জন্য একটা এক্সেপশনাল রিকোয়েস্ট দিতে হয়। এক্সেপশনাল রিকোয়েস্টটা টু ফেজ ইয়াতে যায়, একটা সিকিউরিটির মধ্যে দেওয়া যায়, ওখানে যায় আটকায় গেছে আর কি। নাজমুল, এটা পুরাই তোমার কোম্পানির পলিসি। হ্যাঁ, কোম্পানির হয়তো এটা আমাদের টেকনিক্যালের কিছু আছে বলে আমার মনে হয় না, কিন্তু তোমার ডেস্কটপে কি ব্লুটুথ অ্যাডাপ্টার আছে? হ্যাঁ, অ্যাডাপ্টার সবই আছে, কিন্তু ওরা বলতে একটা ডিভাইস লাগবে, ওইটাই আর কি বলতেছে, ডিভাইস ড্রাইভারটা লাগবে। ইনফ্যাক্ট অ্যাডাপ্টারটাকে রান করার জন্য ডিভাইস ম্যানেজার, ডিভাইস ড্রাইভার লাগবে, সেটা ঠিক। রাইট, ওইটাই ইনস্টল হচ্ছে না আর কি। আর ওইটা এমন না যে আমি ওটা ডাউনলোড করে ঢুকাই দিব, সেটা আমি পাচ্ছি না, যেহেতু কোম্পানির। নাজমুল ভাই, আমি মনির, আসসালামু আলাইকুম। মনির, ছোট্ট একটা মানে এই প্রসঙ্গে একটা কথা বলি আর কি। এইগুলো আসলে কোম্পানির পলিসি এবং এটা আসলে খুবই গুড প্র্যাকটিস। আপনি হয়তো স্টাকনেস বলে একটা ম্যালওয়্যারের নাম শুনে থাকবেন, এটা 2010 সালে আসছিল। এটা হলো আপনার কি বলে, এটা মোসার্ডের তৈরি। এটা ছিল আসলে আপনার একটা জেনারেল পারপাস ম্যালওয়্যার। তো এটা আপনার জাস্ট এরকম ইউএসবি ড্রাইভার বা যে কোনো কিছুতে ছড়ানো হয়েছিল, জাস্ট আপনি হলওয়েতে পাইলেন, আপনি এসে কম্পিউটারে কানেক্ট করলেন, এটাতে কিছুই নাই, হয়তো 2-4টা ছবি আছে, দ্যাটস ইট, আপনি ফেলে দিলেন এবং আপনার কম্পিউটারে কোনো প্রবলেম হলো না। কিন্তু এটা ছিল আসলে একটা পার্টিকুলার ডিভাইসের জন্য, এটা সিমেন্সের একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য, এটা হলো পিসিবি, একটা পার্টিকুলার কম্পোনেন্টে ওটা আপনার অ্যাক্টিভেট হয়, যেটা তৈরি করা হয়েছিল আপনার কি বলে ইরানের নিউক্লিয়ার টেকনোলজিকে ডিস্ট্রয় করার জন্য, সেন্ট্রিফিউজ গুলাকে। এই সব কারণে আপনার এই ধরনের ডিভাইস গুলাকে কানেক্ট করতে অনেক আপনার এই ধরনের প্রোটোকল, ইনফ্যাক্ট লাস্ট 5 to 10 ইয়ার্স এই জিনিসগুলো আসছে। তো মানে পয়েন্টটা হলো যে আপনি জাস্ট কোনো ডিভাইস পাইলেই সেটা যে আপনি আপনার প্রোটোকল থাকলেও, আপনার হার্ডওয়্যার থাকলেও যে আপনি ওটা কানেক্ট করতে পারবেন সেটা না। কারণ প্রত্যেকটা ডিভাইসের আজকাল এখন আপনার একটা সিকিউরিটি কি বলা যায়, আপনার পেয়ারিং থাকতে হয়। সিকিউরিটি পেয়ারিং বলতে আপনার হয়তো আপনার একটা সিকিউর সার্টিফিকেট থাকতে হবে যে আপনি ওই ডিভাইসটাই কেবলমাত্র এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবেন। তার কারণ হলো এই পার্টিকুলার জিনিসগুলো। এখন আপনাদের কোম্পানি যদি এরকম সিগনিফিক্যান্ট সিকিউরিটি সেন্সিটিভ জিনিস নিয়ে কাজ করে, তাহলে এই ধরনের সিকিউরিটি প্রোটোকল ইন প্লেস থাকা এবং 1 মাস সময় নেওয়া, এটা আমি আশ্চর্য হব না আর কি, ইটস ভেরি কমন। হ্যাঁ, ইউ আর রাইট, দেখি কি হয় আর কি, আর না হলে নিতান্তই আমাকে ল্যাপটপ নিতে হবে আর কি। জি, তো এই ব্রিং ইউর ওন ডিভাইস, এই প্রোটোকল গুলাতে এই ধরনের প্রবলেম আছে। তো সিকিউরিটি স্পেসে ফার্স্ট মানে রুল অফ থাম্ব হলো যে ডোন্ট প্লাগ ইন এনি অফ দ্য ইউএসবি ডিভাইস অর এনি ডিভাইস ফর দ্যাট ম্যাটার, লেট ইট বি ব্লুটুথ অর হোয়াট এভার, don't plug it to your network. It can even cause many problems for you, like for example আপনি হয়তো একটা জাস্ট ডিভাইস পাইলেন, আপনি নিয়ে আসলেন, আপনি বাসায় ইয়ে করলেন। আমরা তো সবাই ওয়াইফাই রাউটার এখন ব্যবহার করি এবং আমরা জানি না যে আমাদের আসলে এই যে আমরা যখন google.com বলতেছি, তখন এই গুগলের প্রোটোকলটা কিভাবে রেজলিউশন হচ্ছে। তো এটার জন্য আসলে আইএসপির একটা ডিএনএস সার্ভিস এটা কাজ করে, এবং এই কারণে ডিএনএস প্রোভাইডার গুলা আমাদের যত ধরনের নেটওয়ার্ক ট্রাফিক এটা করতে পারে, এবং এই ডিএনএস এর একটা সিকিউর ভার্সনও আছে, কিন্তু তারা সেই জিনিসটা করে নাই।
তো এই জিনিসগুলো ওইখান থেকে আসছে যে আসলে আপনার ইনফ্যাক্ট এটা আপনার কোম্পানির জন্য হইতে হবে না, আপনি যদি একজন মানে কি বলে হাই ভ্যালুড পারসন হন তাহলে আপনার বিরুদ্ধেও এই জিনিসগুলা হইতে পারে। এবং আপনি যে রিসেন্টলি যেই কি বলে এনওসো গ্রুপ বলে একটা ইসরায়েলি কোম্পানি আছে যারা আপনার পেগাসাস নামে একটা সফটওয়্যার তৈরি করে, তো ওরা শুধুমাত্র যে আপনার রিমোটলি একটা ডিভাইসকে এক্সপ্লয়েট করতে পারে তা না, ওরা আপনার জাস্ট আপনার একটা কি বলে একটা ভ্যান নিয়ে এসে আপনার বাসার সামনে দাঁড়াবে, আধা ঘন্টা থাকবে, আপনার অল ডিভাইস উইল বি কম্প্রোমাইজড বিকজ অফ দিস থিংস। সো দেয়ার আর মেনি ওয়েজ টু ডু দ্যাট। সো এইটা হলো আপনার একটা মানে কি বলে যে প্রিকশন, যে আপনি আসলে কোনো ডিভাইস আননোন ডিভাইস বিশেষ করে নট ভেরিফাইড থ্রু ইন্টারনাল সিকিউরিটি যেটা আপনি অ্যাড করবেন আপনার নেটওয়ার্কে, এই আর কি। গুড, না মানে এটা তুমি খুব ভালো বলছো, অনেক এটা ধন্যবাদ। একটা সেপারেট ডিসকাশন, আমার মনে হয় মুনির ভাইয়ের সাথে আমরা রিচ আউট হ্যাঁ, করব, এটা একটা সেপারেট সেশন এবং করে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমার মনির মনে হয় নাজুল ভাই যেসব আমাদের বললো না, 2 যেসব ঘন্টা বললো হয়ে গেছে মনির, ভাই। মনির হ্যাঁ যেসব বললো এসব ভালো। আতিক বা জাহিদ এদের মতো লোকের খোরাক যোগাবে, এদের কাজ বাড়বে আরো অনেক। জি হ্যাঁ, চিন্তায় ফেলাবে এদেরকে, খুব খুবই দরকার। তো মিজান ভাই কি মনে করেন, আমরা মনে হয় এখানে ক্লোজ হ্যাঁ করতে পারি আমাদের না? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। জি আমরা খুবই সরি, অনেকের অনেক কাজ খুব রেখে। ইন্টারেস্টিং, অনেকে প্রশ্ন জি করছে। জি বিজান ভাই আপনি যদি এই ইয়েটা সেশনটা ক্লোজ করেন, ক্লোজিং কোনো রিমার্ক। বা মিজান ভাই ক্লোজ করার আগে আতিক কি একটা সেন্টেন্স বলবা কিছু? আমার থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার রিসার্চ এক্সপেরিয়েন্স অথবা হোয়াট এভার আই ডু ফর ওয়ার্ক সেটা শেয়ার করার জন্য। এবং দিস টক ইজ ভেরি স্পেশাল একটা কারণে, আমি তো অনেক জায়গায় অনেক কথাবার্তা বলি এরকম যে দ্য কনসেপ্ট অফ প্যানেল, যেটা আর কি জাহেদ এবং শাহেদ বলতে, তাই না, দে আর দ্য প্যানেলিস্ট। আমি ওকে মিস করলাম কিনা জানি না। আই মিন ওরা যে এক্সপার্টাইজ, ওদের যে কমপ্লিমেন্টারি এক্সপার্টাইজ, হ্যাঁ, যেমন আমার তো ফিজিক্যাল এক্সপার্টাইজ নাই এবং আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স অত বেশি নাই, যা শুনি পড়ি নিউজে। কিন্তু জাহেদ এবং শাহেদের সেই দেখলাম যে ফিজিক্যাল লেয়ারের যে এক্সপার্টাইজ এবং ইন্ডাস্ট্রি কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ওই এক্সপার্টাইজ, দ্যাট ওয়াজ ভেরি ভেরি কমপ্লিমেন্টারি টু দিস টক। সো থ্যাংক ইউ ভেরি মাচ জাহেদ এবং শাহেদ এবং দোজ হু অর্গানাইজ দ্য টক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তুমি চলে যাওয়ার আগে আতিক, তোমাকে আরেকটা প্রশ্ন আমার, তুমি ওকলাহোমায় তুমি বেছে নিলা কেন? ওকলা মিন্স রেড, হোমা মিন্স পিপল। It is a place of red people. Do you love them really? Or do you love Trump? আমি যখন ইউনিভার্সিটি অফ ডেটন থেকে আসছিলাম এখানে, তখন আমাকে সবাই বললো তুমি ওকলাহোমা যাচ্ছ কেন? ডু ইউ রিয়েলি লাইক ফুটবল? কারণ আমাদের ইউনিভার্সিটি হলো ফুটবলের খুব নাম করা। হ্যাঁ, আমাদের টিমের নাম হলো সুনার্স। তাই আমি বললাম যে আসলে ফুটবলের জন্য তো না, ইটস জাস্ট এ বেটার অফার আসলে তখন ছিল। তখন তো আমি মাত্র আমেরিকাতে আসছি, 3 বছর হয়েছে। আমি এক জায়গায় স্টাক হয়ে যেতে চাইনি আসলে। So this was the best offer without too much of risk. আমি আবার রিস্ক টেকার না, সুতরাং this was the best. Jahid, কিছু 1-2 sentence before going? জি, আমি আসলে অনেকে আমিও খুব সৌভাগ্যান্বিত বোধ করতেছি যে স্যারের লেকচারটা শুনতে মানে শোনার মশিউর, সৌভাগ্য হলো। থ্যাংক ইউ। মশিউর। নাজু ভাই, না থ্যাংক ইউ অর্গানাইজ করার জন্য, খুবই সুন্দর একটা টপিক, এবং আদিক ভাইয়ের প্রেজেন্টেশন ওয়াজ অসাম। নুরুল ইসলাম। থ্যাংক ইউ নাজমুল ভাই, এবং থ্যাংক ইউ আতিক ভাই এবং অন্যান্য যারা বক্তব্য রাখছেন। অনেক কিছু জানলাম, শুনলাম, এবং বলতে গেলে বেশ মানে ডিপ একটা নলেজ পেলাম এই স্যাটেলাইট কমিউনিকেশন সম্পর্কে, যে বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। মিজান ভাই, আমরা এখন ক্লোজ করব। মিজান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। খুবই ইন্টারেস্টিং টপিক এন্ড খুবই ইন্টারেস্টিং ডিসকাশন। যদিও আমার ইয়েতে না, আমি আমার বেসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, বাট আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি এক সময় যখন এখানে ক্যানাডাতে আসলাম, তখন প্রথম 5 বছর সেলফোন এন্ড পেজার বিক্রি করতাম একটা স্টোরের, মানে পরে ম্যানেজার হয়েছি, বাট at the end of the day ওই কাজটা ওইটাই করতে হয়েছে। সো দ্যাট ওয়াজ রিলেটেড টু কমিউনিকেশন। সো ওই 5 বছরের মানে টেলস মোবিলিটিতে একটা স্টোরে কাজ করাটাই আমার একমাত্র কমিউনিকেশন সিস্টেমের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আজকে যে সাবজেক্টটা স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে,
মানে মোটামুটি তো বোঝা গেল যে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য পুরো ওয়ার্ল্ডটা খুব ছোট হয়ে আসছে, আমাদের কমিউনিকেশনটা খুবই ছোট হয়ে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আজকের এই সেমিনারটা আমি আমাদের অনেকগুলো করাচি বাংলা স্কুলের একটা গ্রুপ আছে, ওখানে আমি ফরওয়ার্ড করেছি এবং আরো কয়েকটা জায়গায় ফরওয়ার্ড করেছি, ওখান থেকে কয়েকদিন জয়েনও করেছে। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন ফরওয়ার্ড করলাম, আমার এক ফ্রেন্ড ঢাকার থেকে ও লিখলো, ও কিছুক্ষণ জয়েন করেছে, জয়েন করার পরে লিখেছে, ও এই আতিকুজ্জামান, আতিক তো আমার আমার একমাত্র বোনের হাজব্যান্ড। মানে পৃথিবীটা যে কত ছোট, মুবিনার হাজব্যান্ড ও, আমি মুবিনাকে, মুবিনা হচ্ছে খন্দকার আব্দুল মোমেন ওরফে বাহাদুর হচ্ছে আমার ক্লাসমেট, করাচি থেকে আমরা একসঙ্গে ক্লাস 3 থেকে আমরা একসঙ্গে পড়ি। মুবিনা ওরা মানে বাহাদুররা 7 ভাই 1 বোন, মুবিনা ওদের একমাত্র বোন, 7 ভাই চম্পার একমাত্র চম্পা সে, এবং আতিক হচ্ছে তার হাজব্যান্ড। সো ভেরি ইন্টারেস্টিং। তো আমিও কিন্তু একমাত্র জামাই। হ্যাঁ সেটাই, তুমি তো একমাত্র জামাই বটেই, একমাত্র মেয়ের একমাত্র বোনের একমাত্র জামাই তো হবাই। তো তোমাকে তুমি করেই বলি, কারণ তুমি আমার এখন বের হয়ে গেছে, তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড। মানে এই দুইটার সঙ্গে একটা মানে মিল খুঁজে পাচ্ছি যে স্যাটেলাইটটা শুধু আমাদেরকে যে মানে পুরো পৃথিবীকে ছোট করে নিয়ে আসছে তা না। আজকের এই ইয়েতে আমি মানে লং লস্ট একটা মানে বাহাদুরের বোনের সঙ্গে আমার লাস্ট মনে বাংলাদেশেও দেখা হয়েছে কিনা আমার সন্দেহ আছে, একবার দেখা হয়েছিল মনে হয়, তখন ও অনেক ছোট ছিল। আবার একটা কানেকশন হলো, এইটা একটা খুব অবাক কানেকশন। ভেরি ইন্টারেস্টিং। আমি যখনই কাউকে আনি সামহাউ এটা মিজান ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে যায়। কাশফিয়ারে আনলাম, মানে যে বিল্লা কই বাইর করে ফেলাইলো, কাশফিয়ার হাজবেন্ড বিল্লা তো ওনার ফ্রেন্ড। হ্যাঁ, আজকে যে এটা আবিষ্কার হবে এটা খুবই মানে খুবই ইন্টারেস্টিং। আর আতিক যতই কমিউনিকেশনের এক্সপার্ট হোক, ওই ফ্যামিলি লাইফে ওই একটা কমিউনিকেশনই আছে, দুইটা করার সাহস তার নাই। হ্যাঁ, ওই একটার মধ্যেই। থ্যাংক ইউ আতিক তোমার প্রেজেন্টেশন, এবং ওর সঙ্গে স্পেশালি যারা সহযোগিতা করেছে তাদের, যারা প্যানেলে ছিল, যারা অন্যান্যরা যারা ইনপুট দিয়েছে, আমি খুবই মানে ইমপ্রেসড হয়েছি প্রত্যেকের, এবং স্পেশালি মানে কিছু কিছু ইয়াং কন্ট্রিবিউটার, স্পেশালি একজন জাহিদ, আমি নামটা বলে গেছে, এনিওয়ে মানে মশিউর তো ঠিক আছে, ও কিছুটা সিনিয়র, বাট অনেক ইয়াং ইয়েদেরকে দেখলাম যে যাদের কন্ট্রিবিউশন আমার কাছে খুবই মানে ভালো লেগেছে, খুবই প্রমিসিং লাগলো জিনিসটা। এবং আই এম শিওর দ্যাট আমাদের এই যারা এটা স্যাটেলাইট কমিউনিকেশনের সঙ্গে জড়িত আছে, তারা ভবিষ্যতে আরো অনেক কন্ট্রিবিউশন রাখবে, এবং পৃথিবীর অনেকে দ্বারা রিকগনাইজড হবে, বিভিন্ন দেশের দ্বারা রিকগনাইজড হবে, এবং এই আশা করে আমি আজকে এই সেমিনারের ইতি বলছি এখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। থ্যাঙ্কস। মিজান ভাই, তো বাহাদুর ভাই কি জয়েন করছিল জুমে? আমি দেখলাম না। বাহাদুর জয়েন করেছিল, যখন আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি নাই কেন জুমে, ও বলে কি না আমি এখনই ইয়ে করলাম, আমি এখন ঘুমাতে যাচ্ছি, কারণ ওর তখন প্রায় 12টা, হ্যাঁ প্রায় 12টার কাছাকাছি বাজে তখন, 11:30 বাজে তখন। ওর বেচারা ঘুম আটকে রাখতে পারছিল না আর। মিজান ভাই, আপনি কোথায় থাকেন? আমি ভ্যানকুভারে থাকি, বাহাদুরের মেয়ে থাকে এখানে ভ্যানকুভারে, মানে ভ্যানকুভার থাকে না, মানে ব্রিটিশ কলাম্বিয়াতে থাকে। বাহাদুরের মেয়ে, হ্যাঁ নসীন থাকে এখানে। নসীনের জামাই, ওরা আসে, আমাদের সঙ্গে কমিউনিকেশন আছে। ওর এর মধ্যে তো বাংলাদেশ ঘুরে আসলো নসীন একাই। ইন্টারেস্টিং। Very interesting. It's a small world after all, yeah. সেটাই আর কি। আমরা আসলে ইউনিভার্সিটির সাথে তুলনা করলে তো ওয়ার্ল্ডটা একটা কিছুই না, পিনের ডগা। সেই পিনের ডগার মধ্যে আমরা এক একজন বিরাট বিজ্ঞানী, বিরাট লোক আমরা। এটা আমার কাছে খুব মজা লাগে এটা ফিল করতে, যে আমরা তো নাই ইউনিভার্সিটির কনটেক্সটে, তার ভিতরে আমরা এক একজন বিরাট সায়েন্টিস্ট এবং বিরাট বিজ্ঞ লোক। এটা একটা সাংঘাতিক জিনিস, যেমন আতিক একজন। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট, কিন্তু আই এম জাস্ট নলেজেবল এইসব দিকে কাজ করতে একটু, কিন্তু অনেকে আছে যে রিয়েল এক্সপার্টস আসলে। আমরা ওই জন্যই আসলে ডক্টর জাহিদ এবং মশিউর ভাই যারা এখানে প্যানেলিস্ট ছিল, তাদেরকে আমরা নিয়ে আরো সামনে প্রোগ্রাম করব। আমরা যারা এখানে আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ আমাদের ফিউচার সেশনগুলোতে। তো আমার মনে হয় আমরা এখন ক্লোজ করে দিতে পারি, কারণ ফিনল্যান্ডে বোধহয় প্রায় 10টা বাজে এখন, এবং ডক্টর জাহিদ ওখানে আসলে একটা ইনভিটেশনে কারো বাসায় আছে, ওখান থেকে জয়েন করছে, তো আমরা তাকে আর ফার্দার ধরে রাখবো না।
তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। We will look forward to the next one. Thank you so much, and good night, good afternoon, good evening, wherever you are. Thank you. Okay, bye. Assalamu alaikum. Khuda hafiz.